ঘটনাটি আজ থেকে 30 বছরেরও আগে ঘটেছিল, নির্দিষ্ট করে সাল বলা মুশকিল। ঘটনাটি কয়েকটা ধাপে ঘটেছিল। প্রথম যে অংশটি ঘটেছিল সেটা হচ্ছে এই নাসির ভাইয়ের মায়ের সাথে। তখন তার বয়স 12 কি 13 বছর, অর্থাৎ নাসির ভাইয়ের মায়ের বয়সের কথা বলছি। উনি যেই জায়গাতে বড় হয়েছেন এটা কিন্তু যমুনা নদীর একদম কাছাকাছি জায়গাতে। তো ওই সময়টা যখন ওনার সাথে ঘটনাটি ঘটে এটা কিন্তু দিনের বেলায় ঘটনা ঘটেছে। ওই সময়ে ওনার আম্মু উনি আরো অনেক বান্ধবীদের সাথে খেলাধুলা করছিলেন। তো খেলাধুলা করছিলেন কিন্তু নদীর একদম পাড়েই। নাসির ভাইয়ের নানার নাম হচ্ছে কোরবান। এই কোরবান নানা উনি কিন্তু একটা ছোট নৌকা ব্যবহার করতেন এখানে ওখানে যাবার জন্য। মাঝে মাঝে মাছ ধরতেন, তবে সেটা রেগুলার না। আর বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য অনেকেরই নিজের নৌকা থাকে, তো ওনার একটা ছিল। নৌকাটা বড় ছিল না, ছোট আকৃতির নৌকা ছিল। নৌকার উপর কয়েকজন বসা যেত, বসার জন্য বাঁশের কিন্তু মাচা করে দেয়া হয়েছিল। নৌকাটা নদীর পাড়ে বাঁধা ছিল। একটা বাঁশ বালুর মধ্যে গাড়া ছিল বা মাটির মধ্যে গাড়া ছিল, সেই বাঁশের সাথে দড়ি দিয়ে ওই নৌকাটা বাঁধা। তো ওই নৌকার কাছাকাছি জায়গাতেই কিন্তু এই নাসির ভাইয়ের আম্মু তার বান্ধবীদের সাথে খেলাধুলা করছেন। তো দৌড়ঝাঁপ করতে করতে একটা সময় ক্লান্ত হয়ে যান। উনি চিন্তা করলেন কোথায় বিশ্রাম নেই, তো ওনাদের নৌকা তো পাশেই বেঁধে রাখা আর কি, ওখানে কিন্তু আর কোনো নৌকা ছিল না। তো উনি কি করেছেন, ওই নৌকাতে গিয়ে উঠেছেন। নৌকাতে গিয়ে যখন উঠেছেন, ওঠার পর শরীরটা মনে হচ্ছে ওনার খুব ভারী হয়ে যাচ্ছে। উনি মনে হচ্ছে যে খুব ক্লান্তি অনুভব করছেন। উনি চিন্তা করছেন যে কিছু সময় বসবো, একটু জিরিয়ে নিয়ে, মানে হাঁপিয়ে গেছিলেন তো, একটু জিরিয়ে নিয়ে আবার চলে আসবেন খেলাধুলা করতে। তো ওনার কাছে নিজের শরীরটা অনেক ভারী বলে মনে হচ্ছে উনি খুব ক্লান্ত। তখন উনি কি করেছেন, নৌকার যে মাচাটা আছে এই মাচার উপরে উনি শুয়ে পড়েছেন। তো এভাবে তো উনি আছেন। এদিকে ঘটছে একটা ভয়ঙ্কর ঘটনা। এই ভয়ঙ্কর ঘটনা নাসির ভাইয়ের আম্মুও খেয়াল করেন নাই, ওখানে উপরে যারা আছেন, যারা খেলাধুলা করছে তারাও সবাই খেয়াল করেন নাই, কিন্তু খেয়াল করেছে একজন। তিনি এই নাসির ভাইয়ের আম্মুর এক বান্ধবী, প্রতিবেশী আর কি, প্রতিবেশী প্লাস বান্ধবী। উনি দেখেন যে এই নাসির ভাইয়ের আম্মু উনি নৌকার উপরে শোয়া, আর নৌকাটা আস্তে আস্তে দেবে যাচ্ছে বলতে পানির মধ্যে দেবে যাচ্ছে। ডুবে যাচ্ছে এটা আমরা বলতে পারছি না, দেবে যাচ্ছে এটাই বলতে হবে, কেননা নৌকার মধ্যে কিন্তু পানি ওঠে নাই। আর ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে ওই আন্টি উনি ওই সময় দেখেছিলেন যে বিশাল এক জটাধারী কোন একটা নারী অবয়বের মতো হবে। তার চুলে বিশাল বিশাল জট, মাথাটা ইয়া বড়। এই চুলের জটগুলো পানির উপরে ভেসে উঠেছে, আর তার মাথাটা বোঝা যাচ্ছে, তবে চেহারাটা বোঝা যাচ্ছে না। এতটুকু বোঝা যাচ্ছে পোশাক আশাকে এটা কোনো নারী অবয়ব হবে, তবে সেই অবয়বের আকৃতিটা অনেক বড়। তার শরীরে পোশাক রয়েছে, তবে ময়লা পোশাকের মতো বলে মনে হয়েছে তার কাছে। ওই জিনিসটা তার জটগুলো ভাসিয়ে দিয়ে ওই নৌকার কাছে অবস্থান করছে, আর নৌকাটা আস্তে আস্তে পানির নিচে অনেকটাই দেবে গেছে। এখনই দুপাশ থেকে পানি এসে নৌকার মধ্যে ভরে যাবে। এদিকে নাসির ভাইয়ের আম্মু এটা মোটেও বুঝতে পারেন নাই ঘটনা কি হচ্ছে। উনি তো খুব ক্লান্ত, শরীরটা ভারী হয়ে গেছে, উনি কিছুই টের পাচ্ছে না। তখন ওই আন্টি চিৎকার দিয়ে বলে উঠেছেন, এই কে কোথায় আসিস রে? আরে ওরে তো পানির নিচে নিয়ে গেল রে, ওই দেখ কিসের জন্য ওরে পানির নিচে নিয়ে যাচ্ছে। তখন উপস্থিত সবাই এটা দেখেছেন, তবে ওই যে ভয়ঙ্কর অবয়বটা এটা অনেকেই দেখেন নাই, তবে সবাই দেখেছেন নৌকাটা পানির নিচে চলে যাচ্ছে। এটা দেখার সাথে সাথে উপস্থিত সবাই দৌড়ে নৌকার কাছে চলে যান, ওই আন্টি সহ। উনি কিন্তু ভয় পান নাই যে ওরকম এক জটাধারী পানির নিচ থেকে ওটা নিয়ে যাচ্ছে, উনি কিন্তু ওই নিজের জানের পরোয়া করেন নাই। উনি সহ আরো কয়েকজন দৌড়ে নৌকার কাছে চলে যান। যাবার পর দেখা যাচ্ছে যে এই যে নাসির ভাইয়ের আম্মু, ওনার কিন্তু এই দিন দুনিয়ার আর কোনো খেয়ালই নেই, উনি ক্লান্ত হয়ে ভাবে শুয়ে আছেন। ওনারা কি করেছেন, নৌকা যেভাবে আছে ওভাবেই ছিল, ওই তীর থেকেই, মানে নৌকাটা তো ছোট, অর্থাৎ কুল থেকেই এই নাসির ভাইয়ের আম্মুর পাটা ধরতে পেরেছেন। পা ধরে ওনারা দিয়েছেন এক হ্যাচকাটানে নৌকা থেকে একদম কুলে এনে ফেলেছেন। আর সাথে সাথে নৌকাটা ভস করে পানির নিচে চলে যায়। অনেক সময় কোনো জিনিস হঠাৎ করে যদি পানির নিচে চলে যায়, এক ধরনের শব্দ হয় না, ঠিক ওরকম শব্দ হলো। যখন শব্দ হলো, নৌকাটা পানির নিচে চলে গেল, তখন নৌকাটা বাধা ছিল, বাধা অবস্থাতেই কিন্তু ওই বাঁশ
একদম খুলে নিয়ে পানির ভিতরে চলে যায় নৌকাটা। আর কয়েক সেকেন্ড দেরি হলেই ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটে যেত। তো এই খবর সাথে সাথে চতুর্দিকে ছড়িয়ে পড়ে। কোরবান নানা তখন অন্য একটা কাজ করছিলেন, তার কাছেও খবর চলে যায় যে এই কোরবান, তুমি কি করতেছো? তোমার মেয়েকে তো পানিতে তলায় নিয়ে গেছিল। এই কোরবান নানা আবার টুকটাক ঝাড়ফুঁক জানতেন, মোটামুটি এই পানি রিলেটেড যে ব্যাপারগুলো এগুলো সম্পর্কে ওনার ধারণা ছিল। এই কথা শোনার সাথে সাথে উনি দৌড়ে সেখানে চলে যান, গিয়ে দেখেন ওনার মেয়ে ঠিকঠাক আছে। ওনার মেয়ের মুখ থেকে সব কথা শোনেন, আর যারা প্রত্যক্ষদর্শী ছিলেন তাদের কাছ থেকে ঘটনা শোনেন। ঘটনা শোনার পর উনি ক্ষিপ্ত হয়ে ওই যেখানে নৌকাটা ডুবিয়ে নিয়ে গেছে ওখানে যান। যাবার পর উনি চিৎকার দিয়ে বলছেন, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েকে মেরে ফেলার চেষ্টা করলি? তোর সাহস দেখে আমি অবাক হয়ে গেলাম। এক্ষুনি আমার নৌকা ফিরাই দিবি, তা না হলে তোর যে আমি কি করব তুই নিজেও বুঝতে পারবি না। এই কথা বলার পর নানা কি করেছেন, কিছুটা পানি হাতে তুলেছেন, নদীর পাড়ে দাঁড়িয়েই কোন একটা দোয়া দুরুদ পরে যখনই ওই পানিটা আবার নদীতে ছুঁড়ে মেরেছেন, সাথে সাথে নিচ থেকে ভস করে আবার ওই নৌকাটা ভেসে উঠেছে। ঠিক যেমনটা হয় যে একটা বলের মধ্যে বাতাস থাকে, বল তো পানির মধ্যে সহজে ডুবতে চায় না। বলকে যদি আমরা টেনে পানির নিচে নিয়ে রাখি, হঠাৎ করে ছেড়ে দেই, কিভাবে ভেসে ওঠে? ভেসে ওঠার পর কিন্তু মনে হলো একটু জাম্প করে, তাই না? এরকম মনে হয়। কিন্তু আমাদের মনে হলো নৌকাটা এমন ভাবে দ্রুত গতিতে ভেসে উঠেছে, পানির উপর উঠে একটা জাম্প করার মতো করলো। আর নৌকার ভিতরে কোনো পানি নেই, মনে হচ্ছে একদম শুকনা, এমন একটা অবস্থা আর কি। নৌকাটার সাথে সাথে ফিরিয়ে দিল ওই জিনিসটা। নানা হুমকি দিলেন, তার মানে হচ্ছে নানা বুঝতে পেরেছিলেন যে এই কাজটা কে করেছে। এর একদিন পরে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। এই নাসির ভাইয়ের মামা, যার নাম হচ্ছে মোকসেদ, এই মোকসেদ মামা উনি কি করতেন, উনি গরু মহিষ এগুলোকে নিয়ে একটা চরে যেতেন। চরে যাবার জন্য যে কাজটি করতে হতো, যখন বর্ষাকাল থাকতো বা পানি বেশি থাকতো, তখন এই গরু মহিষগুলো সাঁতরে এপাশ থেকে ওপাশ, অর্থাৎ এপাশ থেকে চরের ওই পাশে চলে যেত, ওখানে গিয়ে উঠতো। আর মোকসেদ মামা কি করতেন, উনিও সাঁতরাতেন, তবে যদি দেখতেন যে আর সাঁতরে পারছেন না, তখন কোন একটি গরুর লেজ উনি ধরতেন বা মহিষের লেজ ধরতেন, ওটার সাথে সাথে উনি চলে যেতেন। অথবা কোনো মহিষের পিঠের উপর উনি শুয়ে পড়তেন, ওই সাঁতরানো অবস্থাতেই মহিষগুলো ওনাকে নিয়ে ও পাশে চলে যেত, বা গরুগুলো ওই অবস্থাতে ওনাকে নিয়ে চলে যেত। আর যখন শীতকাল থাকতো, পানি কমে যেত, তখন অনায়াসেই এপাশ থেকে ওপাশ হেঁটে হেঁটেই পার হওয়া যেত। এর আগেও কিন্তু আমরা বেশ কয়েকটি ঘটনাতে বলেছিলাম যে ওই বিস্তীর্ণ যমুনার যে চরগুলোতে, এগুলোতে কিন্তু অনেকেই গরু ছাগলগুলোকে চড়ান। আপনারা যারা সেম হুরেশ ঘটনাটি শুনেছেন, সেখানেও কিন্তু এরকম একটা ব্যাপার ছিল। তো এই যে মোকসেদ মামাও উনি ওরকম ভাবেই চরে চলে গিয়েছেন প্রতিদিনের মতো। তো যাবার সময় ঘটে এক ভয়ঙ্কর ঘটনা। সেটা হচ্ছে যে উনি সাঁতরাতে যখন মনে হয়েছে যে ওনার শরীরটা একটু দুর্বল হয়ে গেছে, প্রতিদিন যেটা করেন, ওনার একটি গরুর লেজ ধরেছেন। লেজ ধরার পর উনি আপনি চলে যাচ্ছেন গরুর সাথে সাথে। হঠাৎ করে মনে হলো ওই গরুটা আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে পানির নিচে। উনি বুঝতে পারছিলেন না ঘটনাটা কি, এরকম তো হয় না। তো যেহেতু গরুর লেজটা উনি ধরে রেখেছেন, উনিও গরুর সাথে সাথে তলিয়ে যাচ্ছেন। হঠাৎ করে ওনার পায়ের কাছে একটা জিনিসের উপস্থিতি মনে হলো। উপস্থিতিটা এমন ছিল যে বিশাল বড় কোনো চুল, জমাট বাঁধা চুল, এই চুলগুলো ওনার পায়ে এসে ঠেকে। উনি প্রথমে মনে করেছিলেন যে হয়তো বা লতা পাতায় আটকে গেছে, কিন্তু নদীর এই জায়গায় তো কোনো লতা পাতা থাকার কথা না। ওনার পায়ের সাথে যখন চুলের মতো কিছু একটা বাঁধে, তখন উনি বুঝতে পারেন যে এখানে ভয়ঙ্কর কিছু আছে। তখন উনি দ্রুত ওই গরুর লেজটা ছেড়ে দিয়ে উনি আরেকটু সামনে গিয়ে একটা মহিষের লেজ ধরেছেন। ওই মহিষটা কিন্তু ও পাশে চলে গেছে, উনিও মহিষের সাথে চলে গেছে। সবগুলো গরু মহিষ ঠিকঠাক মতো চরে উঠতে পারলেও ওই যে গরুটা, ওই গরুটা কিন্তু ওই পালের মধ্যে সবচাইতে বড় গরু ছিল, একটা ষাঁড় গরু ছিল। ওই গরুটা আর ওঠে না। তখন উনি চিৎকার চেঁচামেচি শুরু করেন। ওই চরে আরো কয়েকজন কিন্তু গরু ছাগল চড়াতে এসেছিল, তাদেরকে ডাকেন, বলেন যে এই ঘটনা। তখন তারা বলেন যে সর্বনাশ, ওরে তো নিয়ে গেছে রে, এর তো আর ভাবি না, এই গরুর আশা ছেড়ে দে, ওরে খেয়ে ফেলছে। তো এই কথা যখন কোরবান নানাকে জানানো হয়, কোরবান নানা বিষয়টা শুনলেন। উনি বুঝতে পারলেন যে
এখানে ভয়ঙ্কর কোন একটা জিনিস খুব ভালো মতো সে আস্তানা গাড়ছে, যে জিনিসটাকে উনি বুঝতে পেরেছেন, কিন্তু কি করবেন তখনও কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না, এটাকে কিভাবে তাড়ানো যায় এখান থেকে। আগে কিন্তু এরকম ছিল না, হঠাৎ করে এরকম সমস্যা শুরু হয়েছে। এর পরের দিন ঘটে আর একটা ঘটনা। আর একজন ব্যক্তি, ওনার একটাই গরু ছিল। এই একটাই গরু যাদের থাকে, এই ধরনের ব্যক্তিদের কাছে সেই গরুটা কিন্তু অনেক আদরের হয়। উনি গরিব মানুষ ছিলেন, তো উনি কি করেছেন, ওই যমুনা নদীর পাড়েই উনি এই গরুটা বেঁধেছেন। এই যে আমরা এতক্ষণ যে পাড়ের কথা বলছি, এই পাড়ের নাম কিন্তু শুশুয়াচর, যেটা নলিন বাজার হয়ে এই শুশুয়াচর যেতে হয়। তো যারা ওখানে উপস্থিত আছেন তারা চিনবেন। ঘটনা যে কয়েকটা আমরা বলছি, এটা কিন্তু ওই শুশুয়াচর কেন্দ্রিক আর কি। তো ওই শুশুয়াচরেরই একটা জায়গায় আর কি আর একজন ব্যক্তি তার একটা মাত্র গরু ওটা বেঁধেছেন। তো গরুর দড়ির যে একটা অংশ, যেটা মানে একটা কাঠের বা বাঁশের কোনো একটা জিনিস দিয়ে ছোট করে একটা খুঁটার মতো তৈরি করা হয়, যেটা মাটির মধ্যে গেঁথে রাখা হয়। আর দড়ি তো গরুর গলায় থাকে। গরুটা ওই পাড়ের কাছে বেঁধে রাখা, ওই জায়গাতে আবার ভালো ঘাস টাস ছিল, এই জন্য ওখানে বেঁধে রাখা হয়েছিল। তো দূর থেকে একজন একটা দৃশ্য দেখছে যে ওই গরুটার যেটা খুঁটা, যেটাকে আমরা বলি, খুঁটাটা কিন্তু মাটির উপরেই আছে, কিন্তু কোনো একটা জিনিস ওই গরুটাকে মনে হচ্ছে টেনে টেনে পানির দিকে নিয়ে যাচ্ছে, কিন্তু কি নিয়ে যাচ্ছে এটা দেখা যাচ্ছে না। এখন এটা কিভাবে বোঝা গেল? কোন একটা জিনিস ওই গরুটাকে টেনে নিয়ে যাচ্ছে, মনে হচ্ছে ওই গরুটা যেতে যাচ্ছে না। গরুটার সামনের 2 পা, পেছনের 2 পা, এই 4 পা দিয়ে মাটিটা খুব শক্ত করে আঁকড়ে ধরে রেখেছে। তারপরে মনে হচ্ছে ওই জিনিসটা আস্তে 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 পানির দিকে চলে যাচ্ছে। গরুটা মাঝে মাঝেই 1 পা, বিশেষ করে পেছনের 1 পা উঁচু করে কোনো কিছুকে লাথি মারার চেষ্টা করছে, কিন্তু পারছে না, সে পানির ভেতরে চলে যাচ্ছে। আর খুঁটাটা যেখানে গাড়া ছিল আর কি, অর্থাৎ পোতা ছিল, সেখান থেকে যতটুকু দড়ির অংশ ছিল, এই দড়ির অংশটা কিন্তু নদীর কিছুটা ভেতরে ঢুকে যাওয়ার মতো একটা লেন্থ বা দৈর্ঘ্যের ছিল। এখন গরু তো আর পানির মধ্যে নামবে না, আর কিছুটা এই কারণেই পানি পর্যন্ত লেন্থ করে রেখেছিলেন বা এমন জায়গায় আর কি পুঁতেছিলেন, গরু অনেক সময় পানি খাবে, যাতে করে অনায়াসেই সে নদীর পাড়ে এসে পানি খেয়ে আবার ঘাস খেতে পারে। এইভাবেই কিন্তু এরকম একটা নির্দিষ্ট দূরত্ব নদী থেকে বজায় রেখেই ওই খুঁটাটা গাড়া হয়েছিল। তো ওই জিনিসটা তো টেনে নিয়ে যাচ্ছে গরুকে, তবে কি জিনিস টানছে এটা তো বোঝা যাচ্ছে না। কাকে টানছে? গরুকে টানছে। গরুকে আস্তে আস্তে টেনে নিয়েছে। উনি দূর থেকে বলছেন যে আরে কার গরু নিয়ে গেল রে, কার গরু নিয়ে গেল, এই ধর 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 গরুটাকে ধর, কার গরু নিয়ে গেল রে। তখন লোকজন এটা শুনেছে, ওনারাও এটা দেখেছেন, ওনারাও দৌড়ানো শুরু করছেন। ওনারা আস্তে আস্তে ওই গরুটাকে পানির মধ্যে নিয়ে যায়। তখনও কিন্তু গরুর যে খুঁটাটা, ওটা কিন্তু মাটির মধ্যেই গাড়া, তখনও টানাটানিতে কিন্তু ওই খুঁটাটা মাটির থেকে ছুটে আসে নাই। লোকজন গিয়েই ওই দড়িটা ধরেছে, ততক্ষণে কিন্তু গরুটাকে পানিতে তলিয়ে নিয়ে গেছে। লোকজন দড়ি ধরে অনেক টানাটানি করছে। তারা বুঝতে পারছেন যে এই দড়ির অপর প্রান্তে ওই গরুটা আছে, কিন্তু গরুটাকে কোনোভাবে উঠানো যাচ্ছে না। অপর প্রান্তে কোনো একটা অশরীরী ভয়ঙ্কর ভাবে ওই জিনিসটাকে টেনে ধরেছে, অর্থাৎ গরুটাকে টেনে ধরেছে, যার কারণে গরুটাকে ওনারা কোনোভাবে উঠাতে পারছেন না। একটা পর্যায়ে যেটা হয়, হঠাৎ করেই যেই লোকগুলো দড়ি ধরে টানাটানি করছিলেন, তাদের দিকে টানছিলেন গরুটাকে তুলে আনার জন্য, ওনার পেছন দিকে সবাই আছাড় খেয়ে পড়ে যান, যেহেতু ওনারা ওনাদের দিকে টানছিলেন। আর আছাড় খেয়ে পড়ে যাওয়ার পেছনে কারণ হলো গরুর গলায় যেই দড়িটা বাঁধা ছিল, অর্থাৎ দড়িটার যেই অংশটা গরুর গলায় ছিল, ওই জায়গা ছুটে গেছে। তার মানে হলো গরুটাকে নিয়ে গেছে। একটা মানুষের একটাই গরু। কথা আছে, গেরস্তের গরু মারা মানে তার সন্তান মারা যাওয়া। এটা আমাদের দেশের গ্রাম অঞ্চলে কিন্তু খুব প্রচলিত একটা প্রবাদ রয়েছে। একটা মানুষের একটাই গরু, তার গরু যদি এভাবে হারিয়ে যায়, কোন একটা অশরীর যদি নিয়ে যায়, তার কেমন লাগতে পারে। দিনে দুপুরে এরকম একটা ঘটনা ঘটলো, চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেল। তখন কোরবান চাচা ওখানে আসেন, এসে শুনতে পারলেন এই ঘটনা। তাদের বাড়ির গরু আগের দিন নিয়ে গেছে, আজকে আর একজনের গরু নিয়ে গেছে। তো মোকসেদ মামার গরু তো নিয়েই গেল। তো কোরবান নানা এই ঘটনা যখন শুনলেন, শোনার পর উনি বললেন যে এ আসলে কি চাচ্ছে তোমরা বুঝতে পারছো? ও আসলে খুব শক্ত একটা ভোগ চাচ্ছে, কিন্তু ভোগ ওকে দেয়া যাবে না। একবার যদি ওকে ভোগ দেওয়া হয়, তাহলে প্রতি বছর, এখন তো গরু নিচ্ছে, প্রতি বছর 3-4টা করে মানুষ নেবে। ভোগ ওকে দেয়া যাবে না। ওকে কিভাবে তাড়াতে হয়
সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। তো এরকম চিন্তা ভাবনা চলছিল। ওদিকে মোকসেদ নানার বিয়ের জন্য, মানে মোকসেদ মামার বিয়ের জন্য পাত্রী দেখা হচ্ছিল। তো একটা জায়গায় পাত্রী দেখে কোরবান নানা আর মোকসেদ মামা ওনার বাড়িতে ফিরছিলেন। তো ওনারা যেদিক দিয়ে ফিরছিলেন ওই পথটা ছিল ক্ষেতের মধ্য দিয়ে একটা আইল, এই আইলের উপর দিয়ে ওনারা ফিরছিলেন। হঠাৎ করে এই মোকসেদ মামা দেখেন যে আইলের উপরে কোনো কিছু একটা বসা। ওই সময় হতে কি মাঝে মাঝে অনেকেই ঘাস টাস কেটে আইলের উপর রাখতেন সাময়িক সময়ের জন্য, আবার নিয়েও যেতেন। তো যখন এটা দেখলেন তখন মোকসেদ মামা কোরবান নানাকে বলছেন যে আব্বা এটা কি দেখো তো, কি যেন মনে হচ্ছে। মোকসেদ মামা এটাকে ঘাসের গাইট বা আটি মনে করলেও কোরবান নানা কিন্তু বুঝতে পারছেন ঘটনাটা কি। ওখানে কোনো একটা ভয়ঙ্কর সত্তা বসে আছে তাদের অপেক্ষায়। ওই সময় কোরবান নানা চিৎকার করে বলে ওঠেন, দেখ আমি তোর কিন্তু কোনো ক্ষতি করতে চাই না, তুই এখান থেকে চলে যা। আর আমার ক্ষতি করার জন্য যদি তুই এসে থাকিস ওই চিন্তা ভুলে যা, যা ভাগ এখান থেকে, চলে যা এখান থেকে। এটা বলার পর নাকি ওই অবয়বটা মনে হলো উঠে কোন দিকে যেন মিলিয়ে গেল। এরপর তো ওনারা বাড়িতে চলে আসেন। এর কয়েকদিন পর ঘটে আর একটা ঘটনা। সেটা হচ্ছে এই যে কোরবান নানা উনি কিন্তু একটা সেচ পাম্প চালাতেন। তো ওনার যেখানে সেচ পাম্পটা বসানো ছিল ওখানে রাতের বেলা গিয়ে উনি ওই পাম্প থেকে পানি বিভিন্ন খেতে দিচ্ছেন। কোন খেতে কতটুকু পানি যাবে সেটাও কিন্তু দেখাশোনা করতে হয়, ওভারফ্লো যেন না হয় এটাও খেয়াল করতে হয়। তো এরকম করে কাজ করছিলেন। ওই সময় কিন্তু ওনার হাতে 3 ব্যাটারির একটা টর্চ লাইট ছিল, ড্রাই সেল ব্যাটারিতে যেই টর্চ লাইট গুলো চলতো আর কি। তো উনি হঠাৎ করেই দেখেন একটা হারিকেন একটা ক্ষেতের উপর দিয়ে খুব দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। হারিকেন কোনো মানুষ হাতে নিয়ে কিন্তু ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটতেই পারেন, কিন্তু সেটা মনে হচ্ছে দ্রুত গতিতে ছুটে যাচ্ছে। আর এটা যে একটা হারিকেনের মতো জিনিস এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। উনি চিন্তা করলেন এটা তো কোনো মানুষ হতে পারে না, মানুষ তো হারিকেন নিয়ে ক্ষেতের মধ্য দিয়ে এত জোরে দৌড়াতে পারে না, জিনিসটা কি? উনি তখন চিৎকার দিয়ে বলে উঠলেন, এই কে রে, ক্ষেতের মধ্যে দিয়ে কে যায়? যখন এটা বলেছে তখন শো শো শব্দ শুরু হয়। আর এবার ক্ষেতের এক পাশ থেকে আর এক পাশ ওই হারিকেনটা যাচ্ছিল না, এই হারিকেনটার মতো আলো বৃত্তাকারে নানা চতুর্দিকে ঘোরা শুরু করেছে আর শো শো শব্দ করেছে। তো নানা তো দোয়া দুরুদ পড়া শুরু করেছেন। একটা পর্যায়ে ওই হারিকেনটা মিলিয়ে যায়। তো এভাবে বেশ কিছুদিন এই সমস্যা চলেছিল। তবে আল্লাহর রহমতে এই সমস্যাটা ঠিক হয়ে গিয়েছিল। নানা একজন হুজুরেরও শরণাপন্ন হয়েছিলেন। তো সেই হুজুর তার মতো করে কাজ করেছিলেন। তো এইভাবেই একটা সময় এই জিনিসটার সমাপ্তি ঘটে। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন, একটা মানুষ নৌকার উপরে শুয়ে আছে নদীর তীরেই। সেই নৌকাটা ওই তীরে থাকা অবস্থায় আস্তে আস্তে দেবে যাচ্ছে। আর উপরে থাকা একজন মানুষ উপর থেকে স্পষ্ট দেখতে পাচ্ছে যে কোনো একজন ভয়ঙ্কর জটাধারী এই নৌকাটাকে পানির নিচে নিয়ে যাচ্ছে। তখন কি ধরনের একটা ভয়ঙ্কর অনুভূতি হতে পারে আপনারা একবার ভাবুন। চর এলাকায় এরকম অনেক ভয়ঙ্কর ঘটনা কিন্তু ঘটে। ধন্যবাদ জানাচ্ছি নাসির ভাইকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। তো রাসেল ভাই, আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি এটা একটা ড্রাইভারের ঘটনা। যেই ড্রাইভার হচ্ছেন একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, যার নাম রফিক মিয়া। তিনি আমাদের এলাকারই একজন মানুষ। তো তার সঙ্গে আমার একদিন দেখা হয়েছিল, আমি যখন আমার একটা আন্টিকে নিয়ে হসপিটালে গেছিলাম। তো হসপিটালে থাকার সময় তিনি আর কি আমাকে এই ঘটনাটা শেয়ার করেছিলেন। তো তিনি একজন অভিজ্ঞ এবং পুরনো অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলেন। আর তার কাজই ছিল নাইট শিফটে এই যে লাশ নিয়ে আসা বা নিয়ে যাওয়া এরকম টাইপের আর কি। তো তিনি সেই দিন প্রায় রাত 12টা ধরে আর কি তিনি ডিউটি করছেন। 12টার পর আর কি তার ডিউটি শেষ। প্রায় 8 বছর ধরেই তিনি এই কাজ করে আসছেন। অনেক লাশ তিনি নিয়ে গেছেন, অনেক দুর্ঘটনা থেকে লাশ নিয়ে এসেছেন, অনেক কান্না দেখেছেন খুব কাছ থেকে। তাই ভয় কাকে বলে সেটা সে প্রায় ভুলেই গিয়েছিল।
তার ভিতরে আসলে ভয় নেই বলতেই চলে, কারণ পুরোনো ড্রাইভার। আর তিনি আসলে এই সমস্ত কাজ বা এই সমস্ত ভয় দেখতে দেখতে তিনি একদম পাথর একটা শরীর হয়ে গেছে। যাই হোক, একদিনের ঘটনা, যেই ঘটনাটা আর কি আমাকে বলেছে, শহরের এক হাসপাতাল থেকে ফোন আসে। তিনি একটু বলে রাখা ভালো যে তিনি একটা প্রাইভেট মানে প্রাইভেট অ্যাম্বুলেন্স চালান, ওর নিজের আর কি প্রাইভেট। উনি জাস্ট কোনো হসপিটালের অধীনে না, যে হসপিটাল থেকে তাকে ফোন দেওয়া হয় তিনি ওই হসপিটালেই আসেন। তো যাই হোক, তাকে ফোন দিয়ে বলা হয় যে একটা মৃতদেহ আছে, গ্রামের দিকে পৌঁছে দিতে হবে। রোগী নাকি এক বৃদ্ধ মহিলা, হঠাৎ হার্ট অ্যাটাক করে তিনি মারা গিয়েছেন। তো এই রফিক মিয়ার একজন সহকারী আছেন, তার নাম হচ্ছে বাবুল মিয়া। এই রফিক মিয়া আর বাবুল মিয়া দুজনে অনেক বন্ধু আর কি। তো রফিক ড্রাইভার আর কি তখন বাবুল, যে তার সহকর্মী আছে, তাকে ফোন দেন। ফোন দিয়ে বলেন যে এই হসপিটালে নাকি একটা লাশ আছে, তুমি লাশটাকে ভালোভাবে প্যাকেট করো, আমি আসতেছি, খুব তাড়াতাড়ি আসতেছি। তো যাই হোক, বাবুল মিয়া লাশ সব কিছু আর কি প্যাকেট করে সাদা কফিনে মুড়িয়ে সেই লাশটাকে তার অ্যাম্বুলেন্সের পিছনের বেডে রাখা হয়েছিল। যাই হোক, যাত্রা শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই হেল্পার, যাকে আর কি সহকারী বলে, হেল্পার, তিনি অস্বস্তির অনুভব করতে লাগলেন। তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকমের শব্দ শুনতে থাকেন সেই লাশের বা সেই কফিনের ভিতর থেকে। একবার তিনি বলে ফেললেন, ভাই, পিছন থেকে কেমন যেন একটা শব্দ আসতেছে, মনে হচ্ছে যে কেউ মানে নক কাটছে আমাদের অ্যাম্বুলেন্সে। তো রফিক সাহেব এটা শুনে বেশ খানিকটা হেসে দিলেন এবং বললেন যে তুই হয়তো ইঁদুর দেখেছিস, দেখ কোথাও ইঁদুর পাস নাকি। তো তিনি এটা আজকে মজার ছলেই বললেন, কিন্তু কয়েক মিনিট পর আবারও সেই একই শব্দ আসলো। এবার যেন কেউ ধীরে ধীরে বেড যে ছিল, কফিন যেটা ছিল, সেই কফিনটা খোলার জন্য চেষ্টা করতেছে। এবার বাবুল মিয়া ভয় পেয়ে পিছনে তাকালেন এবং দেখলেন অন্ধকারের মধ্যে সাদা একটা কাপড় মানে দেখা যাচ্ছে আর কি। যেই কাপড়টা দিয়ে লাশটাকে ঢাকানো হয়েছে, সেই কাপড়টার একটু অংশ আবার লড়তেছে। তো এবার তার মানে একদমই মানে চোখে বিশ্বাস করতে পারতেছে না। তো তিনি এবার ভাবলেন যে হয়তো লাশটা ঝাঁকনি খেয়ে এরকম হচ্ছে। কিন্তু তারপর থেকে তিনি একদম এক নাগাড়ি লাশটার দিকে তাকিয়েছেন যে আসলে দেখি লাশটা কী হয়। কিছুক্ষণ পর তিনি দেখলেন যে লাশটা একটু নড়ে উঠল, আর সাথে সাথেই তার গলা শুকিয়ে গেল এবং সে বলল, ভাই, রফিক ভাই, লাশটা কি লড়ছে? এবার রফিক সাহেব একটু বিরক্ত হয়ে গাড়ি থামালো এবং পিছনের দরজা খুলে টস মারল। দেখলো সব কিছুই ঠিকঠাক আছে, আগের জায়গায় লাশটা আগের জায়গাতে আছে, কোনো কিছু সমস্যা নেই। তো এগুলো দেখে তিনি আবারও রওনা দিলেন। তারপর রাস্তা যতই ফাঁকা হচ্ছিল ততই যেন কুয়াশা বেড়েই উঠতেছিল। তারপর হঠাৎ দেখলেন যে অ্যাম্বুলেন্সের ভিতরের যে লাইটটা আছে, সেই লাইটটা অটোমেটিকলি জ্বলে উঠল। বাবুল এবার পেছনের দিকে তাকিয়ে ভীষণ রকমের চিৎকার করলো। দেখলো কাফনের কাপড়টা অর্ধেক নিচে নেমে গেছে এবং বৃদ্ধর মুখটা দেখা যাচ্ছে। কিন্তু সবচেয়ে ভয়ানক বিষয় হলো এটা, যে যেই বৃদ্ধটা ছিল, সেই বৃদ্ধর চোখ দুটো কেমন যেন অস্বাভাবিকভাবে বাবুলের দিকে তাকিয়ে আছে। তারপর রফিক সাহেব এটা দেখে হঠাৎ করে ব্রেক কষলো এবং থেমে গেল। দুজনের শরীর ঠান্ডা হয়ে গেল। মানে অসম্ভবভাবে তিনি দেখছেন যে মানে বাবুল বলছে যে আমি নিজেও তো কাপড়টা ভালো করে বেঁধেছিলাম, তাহলে এই কাপড়টা খুলে গেল কিভাবে? ঠিক তখন এই পিছন থেকে খুব আস্তে আস্তে একটা শব্দ এলো। শব্দটা এরকম যে, আমারে নামাও। এরকম একটা শব্দ শুনে বাবুল আর যে রফিক আছে তারা দুজন পালাতে চাইল। কিন্তু বাবুল ভাবলো যে দরজাটা খুলেই সে দৌড় দিবে, কিন্তু এমন সময় দরজাটা নিজের থেকেই লক হয়ে গেল। অ্যাম্বুলেন্সের ভিতরে বরফের মতো ঠান্ডা হয়ে গেল। কাচের ওপর ধীরে ধীরে অনেক কিছু আঁকির দাগ তারা দেখতে পেল। মনে হচ্ছিল অদৃশ্য কেউ বাহির থেকে এই সব কিছু করছে। তারপর পিছনের বেডে ধপ করে একটা শব্দ আসলো। মনে হলো যে কেউ যেন একজন এই বেডে বসে পড়ল। তারপর রফিক ধীরে ধীরে তার রিয়ার মিররের দিকে তাকিয়ে দেখল সাদা কাফনের মোড়া বৃদ্ধটা সোজা হয়ে বসে আছে। এটা দেখার পর তার চোখে মানে আর বিশ্বাস করতে পারল না। তিনি
আর কোনোভাবেই সেখানে কন্ট্রোল করতে পারলেন না। এরপর পুরো অ্যাম্বুলেন্সটা কেঁপে উঠল, লাইটটা নিভে গেল, বাইরে কুত্তাগুলো একসাথে ঘেউ 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 শব্দ করে উঠল। আর তারপরেই কিছুই মনে নেই তাদের। পরদিন সকালে গ্রামের লোকেরা রাস্তার পাশে সেই অ্যাম্বুলেন্সটাকে খুঁজে পেল এবং দেখলো ঠিক তখনও অ্যাম্বুলেন্সের যে ইঞ্জিনটা ছিল সেই ইঞ্জিনটা চালু আছে। তখন তাদেরকে জিজ্ঞাসা করা হলো এটা কি হয়েছিল, কিভাবে কি হলো। তখন তারা গত রাত্রের ঘটনা তাদেরকে বলল এবং এলাকাবাসী বলল যে আসলে এই রাস্তাটা এরকম অনেক সময় ভয় হয়, এখানে অনেক রকমের দুর্ঘটনা ঘটে থাকে সবসময়। তো এই ঘটনার পর রফিক সাহেব আসলে রাতের ডিউটি ক্যান্সেল করে দিয়েছে। তিনি আর রাত্রের বেলা অ্যাম্বুলেন্স চালান না, দিনের বেলাতেই একটু টুকটাক কাজ করে তার সংসার চালান আর কি। তো রাসেল ভাই, এটাই ছিল ঘটনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আশা করি মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমি আব্দুল্লাহ মাহমুদ, লিখছি খুলনা থেকে। আজ আপনাকে যে ঘটনাটা লিখে পাঠাচ্ছি সেটা আমাদের এলাকার এক বড় ভাইয়ের সাথে ঘটেছিল। ওনার নাম মামুন। ঘটনাটা সত্যিকার অর্থেই একদম ভিন্ন ধরনের একটা ঘটনা। আমরা বিভিন্ন জায়গায় কালো জাদুর বিভিন্ন কার্যকলাপ বা এর পরিফল সম্পর্কে জানতে পেরেছি, কিন্তু এই ঘটনা শোনার পর কালো জাদু সম্পর্কে আমার ধারণার অনেক পরিবর্তন হয়েছে। আমি মামুন ভাইয়ের ভাষাতেই ঘটনাটা লেখার চেষ্টা করছি, যদি ভালো লাগে পড়ে শোনাবেন। আমি তখন খুলনার BL সরকারি ব্রজলাল কলেজে অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট, আর সাথে একটা শোরুমে সেলসম্যানে কাজ করতাম। একটা মেয়েকে ভালোবাসতাম, সেও আমাকে অনেক পছন্দ করত। আমাদের সম্পর্কের ব্যাপারে ওর পরিবার যখন জানতে পারে তখন সরাসরি রিজেক্ট করে দেয়। ওদের বাড়ি খালিশপুর নদীর ওপারে। ওদের পরিবারের গুরুজনেরা বেশ হুজুর টাইপের, পাশাপাশি ধন সম্পদেরও একটা প্রভাব রয়েছে। হঠাৎ একদিন খুব ভোরে ওর ফোন আসে। রিসিভ করতেই বলল ওকে নাকি আজকে দেখতে আসবে। আবার গতদিন নাকি ওর শরীর খুব খারাপ লাগছে, অনেক বেশি দুর্বল লাগছে। আমি ওকে কোনো রকম সান্ত্বনা দিলাম যে দেখতে এলেই তো বিয়ে হয়ে যায় না। ওকে বললাম চিন্তা না করতে। তারপর ফোন কেটে যায়। দুপুরের পর থেকে ওর ফোনে অনেকবার ট্রাই করলাম, কিন্তু ফোন সুইচ অফ বলছিল। আমি কিছুটা চিন্তায় পড়ে গিয়েছিলাম। বিকেলের দিকে বাইরে এসে শুয়ে পড়েছিলাম। কখন ঘুমিয়ে গেছি বলতে পারি না। ঘুম ভাঙতেই চোখ খুলে দেখি ঘর অন্ধকার। উঠে লাইটের সুইচ অন করলাম, আর পেছনে ঘুরে তাকাতেই দেখলাম আমার গার্লফ্রেন্ড একটা খাটের কোনায় বসে আছে আর আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমি যেন পুরো আকাশ থেকে পড়লাম। দরজার দিকে তাকিয়ে দেখি দরজা ভেতর থেকে লাগানো। আমি বললাম, তুমি এখানে এলে কিভাবে, আর কখন এলে? ও বলল, কিছুক্ষণ আগে এসেছি। আমি ওকে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, ওর বাড়িতে কোনো সমস্যা হয়েছে নাকি? ও বলল ওর বাড়ি থেকে নাকি বিয়ের জন্য জোর করছিল, সেই জন্য ও একেবারে শূন্য হাতে ওর বাড়ি থেকে বেরিয়ে এখানে এসেছে। আমি বললাম, ঠিক আছে, আমি আম্মুকে ডাকছি, সব ম্যানেজ করে ফেলবো। ও তখন বলল যে ওনাকে খুব খারাপ লাগছে, এখন কাউকে যেন না ডাকি। আমি তখন বললাম যে তুমি তাহলে রেস্ট নাও, আমি একটু বাইরে থেকে আসি। ও তখন আমাকে অনেকবার অনুরোধ করলো ওর পাশে থাকার জন্য। আমি আর বাধা দিলাম না। ও তখন বিছানার একপাশে গুটিসুটি মেরে শুয়ে পড়ল, আর আমি টেবিলে বসে কম্পিউটারে কাজ করতে থাকলাম। দেখতে দেখতে রাত 12টা বেজে যায়। আমি তখন ওকে ডাক দিই, কিন্তু ও কিছুতেই উঠতে চায় না, ঠিকমতো কোনো কথাও বলছিল না। আমি কি করব তখন বুঝতে পারছিলাম না। দরজা খুলে বাইরে বেরোতে যাব, তখনই ধর্মর করে বিছানা থেকে উঠে আমাকে জাপটে ধরে। আমি একটা শীতল অনুভূতি পাই গায়ের মধ্যে। আমি যেন বাইরে না যাই সেজন্য আমাকে রিকোয়েস্ট করতে থাকে। এভাবে ঘরবন্দি হয়ে সারা রাত কেটে যায়। ও সারা রাত ঘুমিয়েছিল গুটিসুটি মেরে বিছানার এক কোনায়। সকালবেলা আমার এক বন্ধুর ফোন আসে, কিন্তু ফোন ধরতে দেয় না, মোবাইল বন্ধ করে রেখে দেয়। অদ্ভুত সব আচরণ করতে থাকে। দুপুরবেলা অনেক দরজায় ধাক্কাধাক্কির শব্দ শুনে আমি দরজা খুলতেই দেখি আমার সেই বন্ধু দাঁড়িয়ে আছে।
আমাকে বলল যে ফোন বন্ধ কেন। আমি বললাম কি হয়েছে। ও বলল তুই কি জানিস না কাল রাতে ওর বিয়ে হয়ে গেছে। আমি বললাম তোর কি মাথা খারাপ হয়ে গেছে, ও তো আমার ঘরে ঘুমাইতেছে। এই বলে ওকে ঘরের ভেতরটাতে দেখাতে গিয়ে আমি থ হয়ে গেলাম। আমার পুরো ঘর খালি, কেউ নেই। আমার বন্ধু বলল কি হয়েছে দোস্তর, তুই শুনিসনি? ওকে যে দেখতে এসেছিল তার সাথেই নাকি রাতারাতি ওর বিয়ে হয়ে গেছে। বিয়ের সময় নাকি ওর খুব শরীর খারাপ করছিল, শুধু চোখ দুটো কোনো মতে খোলা রেখেছিল, পুরো শরীর একেবারে অবশ ছিল। বন্ধুর মুখে এসব শোনার পরে আমার মাথা ঘুরছিল। আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম, যাকে ভালোবাসি তার বিয়ে হয়ে গেছে, অথচ তার সাথেই কাল সারা রাত আমি এই ঘরেই ছিলাম। কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না। কাঁদতে কাঁদতে বন্ধুকে সবটা খুলে বললাম। সব শুনে ও বিশ্বাস করতে পারছিল না। ও ভাবল হয়তো আমি শোকে পাগল হয়ে গেছি। ওই দিনে আমরা এক বড় হুজুরের সাথে দেখা করি। সবকিছু শোনার পরে হুজুর যে ব্যাখ্যাটা দিলেন তা এমন। ওই মেয়ের বাড়ির থেকে মেয়েকে এবং আমাকে কালো জাদু করা হয়েছিল। আমাকে কালো জাদু করা হয়েছিল যেন আমি ওই দিন ওর বিয়েতে কোনো রকম বাধা না দিতে পারি। এজন্য কোনো একটা কালো শক্তি ওর রূপ ধরে আমাকে পুরোটা সময় ঘরের মধ্যে আটকে রেখেছিল। আর ওর উপরে জাদুর জন্য ওর শরীর খারাপ হয়েছিল, যেন এই বিয়েতে ও অমত করতে না পারে। শাফিন ভাই, এটাই ছিল মামুন ভাইয়ের কাছ থেকে শোনা তার ঘটনা। ঘটনাটা কতটা ভয়ানক জানি না, তবে যথেষ্ট দুঃখজনক। এই ঘটনার পর থেকে মামুন ভাই অনেক ভেঙে পড়েছেন। ওনার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আমি চলে যাচ্ছি বকুলের শেয়ার করা ঘটনায়। বকুল তখন এসএসসি পরীক্ষা দিয়েছে এবং বকুলের বেশ সুন্দর একটা সময় কাটছে, ফ্রি টাইম। সে তার চাচাতো ভাই সবার সাথে মানে সময় কাটাচ্ছিল আড্ডা দিয়ে, এবং বেশ ভালোই কাটছিল। বিকেলবেলা গিয়ে সে ওখানে ফুটবল খেলে, তাদের ওখানে মাঠ আছে, মাঠে ফুটবল খেলে। সন্ধ্যার সময় সে তার বন্ধুদের সাথে গল্পগুজব করে, আবার চলে আসে। তার চাচার একটা দোকান ছিল, দোকানটা খুব সুন্দর একটা জায়গায়, মানে 3 রাস্তার মোড়ে, মানে রাস্তার ডানে এদিক দিয়ে চলে গেছে সোজা, আর ডান দিক দিয়ে চলে গেছে, মানে এটা 3 রাস্তার মোড়। এবং সেখানে একটা গাছ আছে বড়, সে গাছের নিচে হচ্ছে বকুলের কাকার দোকান। এবং সেখান থেকে খুব কাছাকাছি কিন্তু বেশ নদী, ওখানে নদী আছে, এবং আরো সামনে চলে গেলে কবরস্থান আছে। তো এই বকুলের চাচার দোকানে অনেক মানুষ গ্রামের থামতো, ওখানে চা খেত এবং অনেক কিছু সেখানে পাওয়া যেত আর কি, এবং গ্রামের অনেক মানুষ ওখানে আসতো আর কি। তো বকুল এই ঘুরে ফিরে শেষ পর্যন্ত বাসায় ফেরার আগে কাকার দোকানে যেত, গিয়ে সে একটা আড্ডা দিত চাচার সাথে। অনেক সময় চাচাতো ভাই থাকতো, তাদের সাথে আড্ডা দিত, দিয়ে তারপর বাসা আসতো। তো খুব ভালোই তার সময় কাটতেছে বকুলের। তো ওই সময় একদিনের কথা, সেই দিন বৃষ্টি হচ্ছে, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। বকুল সারাদিন বাসায় থাকতে থাকতে বেশ বোর্ড হয়ে গেছে, কিন্তু কিছু করার নাই। তো বিকেলের দিকে সে বেরোলো, তখন বৃষ্টিটা, ওই ঝিরঝিরি বৃষ্টিটাই একটু কমে আসছে, শুধু আকাশ মেঘলা, আবহাওয়াটা থম মেরে আছে। তো সে হাঁটতে হাঁটতে চলে গেল যে বন্ধুরা যেখানে খেলা করতো সেখানে। তো হেঁটে গিয়ে দেখতেছে যে হ্যাঁ, ওই যে ভিজা একটা মাঠ, ওটার মধ্যেই বন্ধুরা ফুটবল খেলতেছে। তো বকুল চিন্তা করলো নেমে যাই, খেলি ওদের সাথে, কি আছে জীবনে, কাদা টাদা একটু লাগলে লাগুক, কি অবস্থা। তো বকুল নেমে গেল ওইখানে, নেমে গিয়ে বন্ধুদের সাথে ফুটবল খেললো। তো ওদের মধ্যে ফ্রেন্ড একজন মানে কিক করছিল, তার বন্ধুরা বল কিক করছিল। তো সেইটা তারা যেখানে গোল পোস্ট বানাইছে ওইটা পার হয়ে পাশের অংশে ঢুকে গেছে, মানে ঝোপঝাড়ের মধ্যে দিয়ে একটা পাশের অংশ। এখন ওইখানে কিন্তু একটা কবরস্থান আছে পুরনো, তো বকুল নিজে গেল বলটা আনতে, দৌড় দিয়ে ওদিকে। তো ঢুকে সে বলটা যখন পেলো, দেখলো যে বলটা বেশ খানিকটা ভিতরে ঢুকে গেছে, খুব জোরে শুট মারছিল তার ফ্রেন্ড। তো যে এখন ঢুকছে, তো বলটা নিতে যে সে দেখতেছে যে কবর কয়েকটা এরকম রাখা, এবং কবরগুলো দেখে তার কাছে জানি কেমন জানি ওই দিন গাটা কেমন যেন ঝিমঝিম করে উঠছে, সামথিং, মানে সেটা এক্সপ্লেইন করতে পারে না, ঝিমঝিম করছে, তার মাথার মধ্যে কেমন ঝিনঝিন লাগতেছিল। আর তার কাছে কেন জানি মনে হচ্ছিল তার দিকে কেউ তাকায় আছে ওই জায়গা দিয়ে, মানে পাশ দিয়ে বাস ঝাড় হয়েছে, তো মনে হচ্ছে বাস ঝাড় থেকে কেউ তাকায় আছে। আর কেমন জানি একটা মানে থুম ধরা ওয়েদার, মানে বৃষ্টি হয়ে গেছে, কেমন একটা অবস্থা। বকুল যে বলটা নিয়ে বাইরে আসে, আসার পরে তারা কিছুক্ষণ খেলে, কিন্তু বকুলের কাছে খুব একটা ভালো লাগতেছিল না। এর মধ্যে মাগরিবের আজান পড়ে যায়, সন্ধ্যা হয়েছে, তো বাসায় চলে আসবে বকুল। হেঁটে হেঁটে দুইটা বন্ধুর সাথে গল্প করতে করতে রাস্তায় উঠে। রাস্তা কিন্তু অন্ধকার, যেহেতু গ্রামের রাস্তা, ল্যাম্প পোস্ট নাই।
তো বন্ধুর সাথে গল্প করে সে রওনা দেয়। তো চাচার দোকানে থামবে কিনা চিন্তা করতেছিল, তো এই গা ভিজে গেছে, একটু অস্বস্তি লাগতেছে, তো হাঁটতে হাঁটতে সে চাচার দোকানে চলে আসে। এসে দেখে তার চাচা বসে আছে। তো আসলে বলে, এই তুই আইসুস, কোথেকে আইসুস? যে এরকম, তো ভিজা কেন? এই ফুটবল খেলছি, এই সেই। তুই দাঁড়া, আমার কাজ আছে ঘরে, তুই একটু থাক, দোকানে খার, আমি আইতেছি, এই 10-15 মিনিটের মধ্যে আমি আইতেছি, থাক, তুই দেখ এখানে কেউ আসলে কিছু দিস। তো বকুলকে তিনি বসায় দেন দোকানের মধ্যে। বকুল ভিজা, কোনো মতে গামছা দিয়ে গা, ওখানে একটা গামছা ছিল, গামছা দিয়ে গা মুছে দোকানের মধ্যে ওইখানে সে বসে ক্যাশের ভিতরে। অস্বস্তি লাগতেছে, দোকানে কেউ নাই, একাই সে। তো সে নিজেই ওখানে চা হচ্ছিল, চা ঢেলে নিজে বানায়, নিজে খাইলো। তো চাচা মাঝে মাঝে তাকে এরকম রাখতো আর কি, মানে কোনো দরকার পড়লে, নিজেদের পারিবারিক দোকানই তো, বলতো যে দেখতে। তো বকুল ওই চা খাচ্ছে আর বসে আছে একলা একলা, কোনো কিছু করার নাই। তো দেখতেছে বাইরে, তো বৃষ্টি আবার চিটচিট পড়া শুরু করছে বাইরে, আবার ঝিরঝির বৃষ্টি পড়া শুরু করছে। তো চিন্তা করলো যাবে কেমনে বাসায়। বাসায় যেতে গেলে চাচার দোকানের ওই যে ছাতি আছে, ছাতি নিয়ে যাবে এই চিন্তা করতেছে। এই চিন্তা করতে করতেই ধূপ করে ইলেকট্রিসিটি চলে গেল, চারিদিক অন্ধকার। এমনি তো অন্ধকার, আরো অন্ধকার হয়ে গেল, মানে একেবারে মানে তার দোকানটাই অন্ধকার হয়ে গেছে, আর সামনে তো মানে বিশাল অবস্থা। তো সে চার্জ লাইট ছিল, চার্জ লাইটটা জ্বালায় বসে আছে। তো খানিকক্ষণ পর বকুল দেখতেছে যে কেউ যাওয়া আসা করতেছে না ওদিক দিয়ে, মানে পুরা রাস্তা কিন্তু খালি। অনেক সময় ওই দিক দিয়ে দেখা যাচ্ছে ওই যে যায়, ব্যাটারি চালিত গাড়ি যায়, কিছু যাচ্ছে না। তো বসে আছে, হঠাৎ দেখতেছে ওখান থেকে মনে হচ্ছে যে একটা মানে ইসের মতো আসতেছে, কয়েকজন মানুষ একসাথে, মানে অনেকটা মিছিল করে আসছে সেরকম কয়েকজন মানুষ। তো বকুল এখান থেকে খেয়াল করে দেখার চেষ্টা করতেছে যে কারা আসতেছে। তো তার দোকানের সামনে দিয়ে যখন যাচ্ছে, সে দেখতেছে একটা খাটিয়া। তো মানে যেমন মানুষ যেমনই নিয়ে যায়, মৃত মানুষের বডি নিয়ে যায়, সেরকম একটা খাটিয়াতে করে নিয়ে যাচ্ছে, এবং একটা কড়া ঘ্রাণ আসছে কেমন জানি আতরের মতো। তো বকুল চিন্তা করলো যে গ্রামের কে মারা গেল, কে যাইতেছে, এবং চিন্তা করতে করতে সে দেখার চেষ্টা করতেছে মানুষগুলারে কে কে যাচ্ছে। তো এই সময় তার যে চার্জ লাইটটা ছিল সেটা কেমন জানি মনে হলো যে একটু ডিম হয়ে যায়, মানে পেট পেট করে নিভে গেল চার্জ লাইটটা, অন্ধকার হয়ে গেল দোকানের ভিতরে। শুধু তার যে ওখানে কেটলির পাশে যে রাখা আছে ওখান থেকে ধোঁয়া উঠতেছে, এতটুকু বোঝা যাচ্ছে। আর না মানে কোনো কিছু বোঝার উপায় নেই। তার যে কেরোসিনের যে স্টোভটা, ওইটা মনে হালকা ভাবে চলতেছিল এইটার গরম রাখার জন্য, কেটলিটাকে গরম রাখার জন্য, এতটুকু বোঝা যাচ্ছে। আর অন্ধকার। সে ওই যে মিছিলটার দিকে দেখার চেষ্টা করলো যে খাটিয়ে নিয়ে যারা যাচ্ছে, কাউকে সে চিনতে পারছে না, কিন্তু বেশ একটু লম্বা লম্বা মন হইতেছে মানুষগুলারে। এবং হেঁটে তারা ঢুকলো কি তার ডান দিক দিয়ে, ওই যে সে যে খেলার মাঠ থেকে আসছে ওইদিকে গেল। তো মনে হইতেছে যে ওই খেলার মাঠের কাছে যে কবরস্থানটা ওইখানেই যাচ্ছে। তো বকুলের কেমন যেন একটু অস্বস্তি লাগা শুরু করলো, মানে মানুষগুলো দেখে, লম্বা লম্বা মানুষ, মানে সাধারণ মানুষের মতো লাগতেছে না দেখে, বেশি উঁচা। তো চিন্তা করলো এই পাগড়ি টাগড়ি পড়ছে দেখে মনে হইতেছে বকুলের কাছে মনে হলো। তো মানুষগুলো পার হয়ে গেল, হ্যাঁ, ওই খাটিয়ে নিয়ে সামনে চলে গেল। তো বকুল দেখতেছে আর কেউ নাই। একটু পরে সে দেখলো কোত্থেকে যেন ভোজবাজির মতো একটা লোক এসে তার দোকানের সামনে দাঁড়াইলো। এখন লোকটাকে যে দেখতেছে সাদা রঙের একটা কাপড় পরা, সাদা রঙের কাপড় প্যাচ দিয়ে কেমনে করে জানি পরছে, আর কোনো কাপড় মনে হয় শরীরের মধ্যে নাই, সাদা রঙের কাপড়টাকে প্যাচ দিয়ে পরছে। এবং লোকটার মাথায় লম্বা লম্বা চুল, চুলটা মানে বোঝা যাচ্ছে না এটা কি পুরুষ না নারী, কেমন জানি মানে মানে ঠিক ডিফাইন করার মতো না। আর বকুলকে বলল যে দে, কাইতন দে, চুন দে, সুই দে। এখন বকুল থতমত খেয়ে গেছে, তার কণ্ঠটাও কেমন জানি। তো বকুল মানে বোঝার চেষ্টা করতেছে কোথায় কি আছে। তো সে জানে যে তার কাকা কাইতন বিক্রি করে, কাইতন মানে কালো সুতা, এটাও যে তাদের ক্যাশ বাক্সের নিচে থাকতো। তো সে কিছু না বুঝেই সে আস্তে করে তার ওই ক্যাশ বাক্সের নিচে ওখানে হাত দিয়েছে, দেখলো যে এরকম হ্যাঁ একটা কাগজের মোটা ইসের সাথে কাইতন পেঁচানো, এরকম মোটা রোল। তো সে জিজ্ঞেস করতেছে কত দূর লাগবো, ওই লোকটা জিজ্ঞেস করতেছে কত দূর লাগবো। লোকটা বলছে দে দে। তো তিনি বলছে কত দূর লাগবো, দে 3 গজ দে। তো সে বকুল টেনে টেনে ওই, এবং কণ্ঠটা অন্যরকম, যে চাচ্ছে তার কণ্ঠটাই কেমন জানি পুরুষালীও না নারীর মতো না। তো সে বকুল টেনে টেনে ওরকম 3 গজের মতো, মানে সে একটা হিসাব আছে তাদের ওখানে, বের করে সে কাটছে কাইতন। তারপর সুই দে। তো সে তাকায় দেখলো যে ওই কাইতনের পাশে এই সুইয়েরই রাখা। তো ওখান থেকে বের করে সে সুইও দিছে তাকে, আর চুন দে। তো তখন ওই সামনে পানের যে চুন সেটাও সে এরকমই করে, কিন্তু সে দেখতেছে যে পানের যেটা তার চাচা কিন্তু দিয়ে রাখছে, কাপড় দিয়ে ভিজে একটা গামছার মতো ঢেকে দিছে পুরো জিনিসটা, সেটা সরায়, মানে দ্যাটস মিন লাইক ক্লোজ হয়ে গেলে যেটা হয়, যেটা বিক্রি হয় না, সে ওখান থেকে বের করে চুন দিল। এখন বকুলের কিছু জিনিস জানা নাই তার কাকা কখন কিভাবে কি বিক্রি করে, তো সে মোটামুটি দাম জানতো। তো সে ওই লোকটা বলছে, লোকটা তার কাছে এরকম করে একটা 100 টাকার নোট ফেলে দিয়ে হেঁটে চলে গেল যেদিকে ওই যে একটু আগে যে মিছিলটা গেছে সেদিকে চলে গেল। তো বকুল বোঝার চেষ্টা করছে লোকটা কে এবং এরকম উদ্ভট কেন,
সাদা একটা কাপড় পেঁচানো সুইজে, এবং বকুলের থেকে জিনিসগুলো নিয়ে চলেছে 100 টাকার নোট। তো বকুল দেখতেছে 100 টাকার নোটটা কচকচ করতেছে, একদম মানে কচকচ একটা নোট। তো সে যে ওই টাকাটাকে ক্যাশে রাখছে। ক্যাশে রাখার সাথে সাথে বকুলের মনে হলো তার গালের মধ্যে চড়াস করে একটা চড় পড়লো। এই চড়টা মানে বকুল মানে মাথায় এরকম জোরে চড় সে কখনো খায় নাই, এবং এই চড়ের জন্য সে পড়ে গেছে, একদম কাউন্টারের পাশে পড়ে গেছে। পড়ে গিয়ে তার মনে হুঁশ সে হারায় ফেলছে, এবং মানে তার মাথার মধ্যে ভোঁ ভোঁ করতেছে, তার কিছু খেয়াল নাই। তো একটু পরেই সে তার চাচার কণ্ঠ শুনলো। তার চাচা দৌড় দিয়ে আসছে, এই বকুল, ঠিক আছে, কি রে তোর কি, এগুলো বলতে বলতে চাচা আসছে। তখন দেখলো মানে সে তার চোখের সামনে বুঝতে পারতেছে বকুলের কিন্তু এমন একটা অবস্থা, সে পুরোপুরি বেহুশ হয় নাই, আবার একটু সেন্সও তার আছে। সে বুঝতে পারলো যে তার যে চার্জার লাইট ছিল সেটা জ্বলে উঠছে, পুরা মানে ফুল দমে এটা জ্বলে উঠছে, আলো চোখের সামনে আলো পড়ছে। তো তার কাকার কণ্ঠ শুনতেছে, তো চাচা এসে বলতেছে, কিরে কিরে তোর কি রে, তোর কি অবস্থা, বলে টেনে তুললো। তোলার পর দেখতেছে যে বকুলের গালের মধ্যে ফর্সা ছিল, এরকম আঙ্গুলের দাগ এরকম মানে ইসে। তার চাচা বলে তোরে মারছে কে, এই সে জিজ্ঞেস করতেছে। তো বকুল কিছু বলতে পারতেছে না, সে অনেকটা হয়ে গেছে, বাকশূন্য হয়ে গেছে। তো চাচা খুব ভয় পেয়ে গেছে, তাড়াতাড়ি ওর বকুলটা একটু পানি টানি লাগাই দিয়ে সে বসায়, বলতেছে কি হয়েছে বাবা, মাথায় হাত টাত বুলাই টুলাই দিয়ে এরকম। এর মধ্যে বেশ খানিকক্ষণ পর কারেন্ট চলে আসছে, তো বকুলটা শোয়া রাখছে তার চাচা, এবং সে তখন ওই ফোন করতেছে আর কি বাড়িতে তার বকুলদের বাসায়। ফোন করার পর বকুলের বাবারে বললো যে তুই দোকানে আয়। কি হয়েছে, তো চাচা তো বড় আর কি, তার বাবাকে বলছে দোকানে আয়। বকুলের বাবা আসলো, বললো যে কি হয়েছে ছেলে এরকম অবস্থা। তো তখন বকুলরে তার বাপ জিজ্ঞেস করতেছে কি হয়েছে। তো বকুল কিছুটা মানে ধাতস্থ হয়েছে, তখন একটু একটু করে বলতেছে যে এরকম এরকম জিনিস। তো তার বাপ তো ভয় পেয়ে গেল। তার কাকা বলে, হায় রে কি করছিস তুই এই যে সন্ধ্যার পরে এনে আমরা বেচি না, জানোস না আমরা দোকানের মধ্যে কাইতন সুই চুন কিছুই বেচি না, এগুলা নিষেধ। আমগো এখানে এগুলা মানে আছে, খারাপ জিনিস আছে যেগুলা জিনের কারবার হয়, এগুলা বেচলে রাত্রেবেলা, এইগুলাতে জাদু টোনা করে, এগুলাতে অনেক কিছু, এগুলো বেচি না আমরা রাত্রেবেলা। আর তুই যে বর্ণনা দিলি, তো খুব ভয় পাইছে। তো তাড়াতাড়ি তারা ওই টাকাটা যে রাখছিল ক্যাশ থেকে, তার চাচা ছিল খুবই কুসংস্কারাচ্ছন্ন, তিনি ওই টাকা ওখান থেকে তাড়াতাড়ি সরাই ফেলতেন। সরাই ফেলে টাকার দিকেই তাকায় আছেন তিনি, এই টাকাটা কোত্থেকে আসলো, কিরকম কি, টাকাটাকে তার কাছে মনে হইতেছে অন্য কিছু। তো তিনি তাড়াতাড়ি বকুলের আব্বাকে বললেন যে তুই তোর পোলারে নিয়ে যা হুজুরদের ঝাড়ায়, তারপরে বাসায় নে, আর আমিও আইতেছি, আমি দেখি একটু খবর নেবো যে এখানে কারে নিচে দাফন করতে, দেখি কি অবস্থা কি, আর এটার ঘটনা কি, এগুলো দেখি। দোকানটাও তাড়াতাড়ি বন্ধ করে দেবো, আজকে কি হইলো যা তাড়াতাড়ি যা বকুলে নিয়ে। তো বকুলের বাবা বকুলকে নিয়ে ওখান থেকে হাঁটা দিল। বকুল মনে হলো একটা ঘোরের মধ্যে আছে, তার সেন্স ওরকম নাই, বাবা যেভাবে নিয়ে যাচ্ছে সেভাবে যাচ্ছে রাস্তার মধ্যে দিয়ে, তার কাছে মনে হইতেছে যে সারা পৃথিবীটা ঘুরতেছে কেমন জানি। তো বকুলের বাবা তাকে মসজিদে নিয়ে গেল, তখন ঈশার নামাজ হইতেছে। তো বকুল তো আসলে তখন তার যেরকম অবস্থা নামাজ পড়ার মতো না, বকুলকে তার বাবা বসায় রেখে মসজিদের একটা কোনায় নিজে নামাজ পড়লেন। নামাজের পরে তিনি ওখানকার হুজুরের সাথে কথা বললেন যে এরকম এরকম ব্যাপার। তো হুজুর বকুলকে দেখলেন, দেখে বললেন যে এই ছেলের উল্টাপাল্টা জিনিস দেখছে, ওকে রুকাইয়া করতে হবে। তো মসজিদের মধ্যেই ওনাকে নিয়ে গেল একটা পাশে, হুজুরের রুমে নিয়ে গেল, ওই সাইডে মসজিদের বাইরের দিকে রুম ছিল, হুজুরের রুমে বসে সেখানে রুকাইয়া করলো। তখনই রুকাইয়া করার পরেই বকুলের উপরেই নাকি ওটা আসছিল। তো মানে যে থাপ্পড় দিছে যেটা, সেটা একটা জিন, সে আসছে, এসে বলতেছে যে এই ছেলে ওইখানে তাবিজ করার জন্য, মানে ওই যে কুফরি করার জন্য এক এসে লোক চাইছে আর কি, খারাপ কুফরি করে আর কি, সে জিনিসপত্র চাইছে, এবং ওই কোনো দামাদামি না করে জিনিসটা নিয়ে যায় আর কি। তো এই ছেলে দিছে, এবং এটা যে একটা কুফরি করবে, এখানে আমাদের একটা দাফন হইতেছে, এবং এই আমাদের মধ্যে একটা ইকে বান্দার জন্য ওই এক কুফরিকারী সেই কাজ করতেছে, এবং এই ছেলেগুলা দিছে, এর জন্য তাকে রাগ করে মারছি। তো তখন হুজুর রাগ করছেন, রাগ করে বলতেছেন যে এই এরকম রাত্রেবেলা বেচার নিয়ম নেই, এইসব কুসংস্কারের কথা তোরা কে বলছে? হুজুর বলতেছে মানে এই জিনিস দিনেও বেচাতা রাতেও বেচাতা, এর মধ্যে কোনো রকমেরই নাই, মানে কোন রকমের ওই ভালো খারাপের কিছু নাই, ও এমনিও ব্যস্ত অমনিও ব্যস্ত, তুই কেন ওই ছেলেকে মারলি? বলে খুব হুজুর রাগ করছে। হুজুর নাকি ওই জিনকে তিনি হার্ট করতেছিলেন, বিভিন্নভাবে কালাম দিয়ে হার্ট করতেছিলেন। তিনি বললেন যে এগুলো কুসংস্কার, এগুলো বাজে জিনিস, এই জিনিসের সাথে এটা কিছু সম্পর্ক নাই, এটা একটা কম বয়সী ছেলে, ও জানেও না ও কারে কি বেচতেছে, ও জানে। কেউ একটা ভালো জিনিস নিয়ে খারাপ কাজ করে, এটা কি তার দায়? ওই লোক কি করছে, এটা তো তার দোষ, তুই পারলে তারে ঠেকা, তুই তারে ধর, তোদেরকে বান্ধে তারে ধর, তুই কেন এই ছেলেকে মারছিস? যাই হোক, বিভিন্ন করে তখন বলে যে একে ছেড়ে যাবি। তো তখন নাকি হুজুরের কথা, এবং হুজুর বিভিন্নভাবে সাহায্য করে সেই জিনকে তার থেকে ছাড়ায়।
ছাড়ানোর পরে বলে যে বাসায় নিয়ে যেতে, এবং বকুলকে সেবা শুশ্রূষা করে তার বাসায় নিয়ে, এবং আস্তে আস্তে তার এটা সে ঠিক হয়। তার এই যে সে যে আঘাত পাইছিল, ব্যথা পাইছিল, এটা তার ঠিক হয়। আর বকুলের চাচা খোঁজ খবর নেয়, খোঁজ খবর নিয়ে দেখে যে ওই দিন আসলে কোনো মানে দাফনের খবর নাই, এবং ওই কবরস্থানে কেউ খোঁড়াখুড়িও করে নাই, মানে ওখানে কোনো দাফন এমনি হয় নাই। তো তখন বুঝলো যে ওই যে হুজুর যে জিন আনছিল, জিন যে বলছে যে ওখানে জিনদের দাফন হইতেছিল কোনো একটা, এবং সেখানে ওই সেই কুফরিকারী আসছিল, সে এখানে কুফরি কালাম করার চেষ্টা করছিল, এই কারণে এই জিনিসটা হয়েছে আর কি। আর সম্ভবত বকুলের উপরে বলছে, বকুল পরবর্তীতে বলছে যে সে যে বল খেলতে যে বল আনতে গেছিল ওই জায়গায়, তো বলতেছে যে ওই সময়ও তার উপরে কোনো নজর পড়ছিল ঈদের আর কি, জিনদের নজর পড়ছিল, তো তখন নাকি তাকে ওই যে হয়তো দেখে রাখছে। আর এই আর কি, পরবর্তীতে এই জিনিসগুলো ঘটছে। আজকের এই ঘটনা কোনো সাধারণ গল্প নয়, এটা এমন এক রাতের সত্য ঘটনা যেটা আজও ঢাকার পুরনো রেল স্টেশনে মানুষ ভুলতে পারেনি। অনেকে বলে কিছু কিছু ট্রেন কখনো সময় মতো আসে না, আর কিছু ট্রেন কখনো ফিরে যায় না। এই গল্পটা সেই এক নিষিদ্ধ ট্রেনের, যেটা রাত 2টার পর হঠাৎ করে এসে হাজির হয়েছিল। তারপর শুরু হলো আসল কাহিনী। আজকের ঘটনা আমাকে পাঠিয়েছেন লিমন ভাই ময়মনসিংহ থেকে। এই ঘটনাটি শোনা যায় ঢাকার এক পুরনো রেল স্টেশন থেকে, যেখানে রাতে কাজ করার পর কিছু কর্মচারী আজও সে রাতের কথা মনে করলে চুপ হয়ে যায়। ভেতরটা তাদের একদম চুপসে যায়। ঢাকার ব্যস্ত শহর যখন ঘুমিয়ে পড়ে, তখন কমলাপুর রেলওয়ে স্টেশন একদম অন্যরকম হয়ে যায়। দিনে যেখানে হাজারো মানুষের ভিড়, কিন্তু রাত হলেই সেখানে শুধু নীরবতার দূরের ট্রেনের শব্দ শোনা যায়। প্রায় 15 থেকে 20 বছর আগের ঘটনা। স্টেশনে নাইট ডিউটি করত এক যুবক, তার নাম ছিল রাশেদ। সে ছিল খুব সৎ এবং সাহসী। প্রতিদিনের মতো সেদিনও তার ডিউটি ছিল। রাত তখন প্রায় 2:13। হঠাৎ দূর থেকে একটা অদ্ভুত শব্দ শোনা গেল। ট্রেন আসছে। রাশেদ তাকিয়ে দেখে লাইন নম্বর 7-এ একটা ট্রেন ঢুকছে। কিন্তু সমস্যা হলো, এই ট্রেনের কোনো শিডিউল নেই, কোনো ঘোষণা নেই, এমনকি কোনো আলোও নেই। ট্রেনটা ধীরে ধীরে স্টেশনে থামলো। দরজা নিজে থেকেই খুলে গেল এবং ঠান্ডা একটা হাওয়া ভেতর থেকে বের হয়ে এলো। রাশেদ একটু ভয় পেলেও সে কৌতূহল নিয়ে ভিতরে ঢুকে পড়ল। ভিতরে ঢুকতেই সে থমকে গেল। পুরো ট্রেন একদম ফাঁকা মনে হলেও প্রতিটি সিটে কেউ না কেউ বসে আছে, কিন্তু তারা মাথা নিচু করে আছে, তাদের মুখ একদমই দেখা যাচ্ছে না। রাশেদ বলল, টিকিট চেকিং, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। হঠাৎ একজন যাত্রী ধীরে ধীরে মাথা উপরে তুলল। তার মুখ দেখে রাশেদের শরীর হিম ঠান্ডা হয়ে গেল, কারণ সে যাত্রীর চোখ নেই, শুধু কালো শূন্যতা ভাসছে। সে ফিসফিস করে বলল, তুমি এখানে আসার কথা ছিল না, কিন্তু তুমি এখানে কেন আসলে? এরপর হঠাৎ করে পুরো ট্রেন কেঁপে উঠল। সব যাত্রী একসাথে মাথা তুলল। সবাই একই রকম মুখ, সবার ওই মুখ একদম ফ্যাকাশে এবং ভয়ঙ্কর ছিল। ট্রেন চলতে শুরু করলো, কিন্তু বাইরে কিছুই দেখা যাচ্ছিল না, শুধুই অন্ধকার আর অন্ধকার। হঠাৎ একটা শব্দ শোনা গেল। এই ট্রেনের গন্তব্য যেখান থেকে কেউ ফিরে আসে না। রাশেদ দরজার দিকে দৌড়াতে চাইল, কিন্তু দরজা
একদম বন্ধ ছিল তখন। আর পিছনে ঘুরে সে যা দেখলো তা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখলো তার পিছনে সে নিজেই দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখে মুখে কোনো প্রাণ নেই। তার অন্য রূপ ধীরে বলল, এখন তোমার যাত্রা শুরু রাশেদ। এরপর পরদিন সকালে স্টেশন খুঁজে পায় রাশেদের দেহ একেবারে নিথর হয়ে পড়ে আছে। তার হাতে একটা টিকিট ছিল যেখানে লেখা ছিল শেষ যাত্রা একমুখী। তাই আজও বলা হয়, রাত 2টার পর ওই লাইনে যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে এখনো শোনা যায় ট্রেন আসার সেই ভয়ঙ্কর শব্দ। রাশেদের মৃত্যুর পর স্টেশনের সবাই ভয়ে কাঁপতে শুরু করলো। নাইট ডিউটিও বন্ধ হয়ে গেল অনেকদিন আগে থেকেই। কিন্তু সমস্যা হলো, এই ঘটনা এখানেই শেষ হয়নি। কিছুদিন পর আবারও সেই রাত তখন 2:17 কমলাপুর রেলওয়ে স্টেশনের 7 নম্বর লাইনে আবারও সেই শব্দ শোনা গেল, ট্রেন আসছে, ট্রেন আসছে। এবার আর কেউ সাহস করে কাছে গেল না, কিন্তু সিসিটিভি ক্যামেরায় সব কিছু যেন রেকর্ড হয়ে রইল। দেখা গেল যে অন্ধকার থেকে ধীরে ধীরে একটা ট্রেন ভেসে আসছে। ট্রেনের কোনো আলো নেই, কোনো শব্দ নেই, এবং শুধুমাত্র লোহার ঘর্ষণের শব্দ শোনা যাচ্ছে চির করে। যখন ট্রেন থামলো, দরজাও খুললো, আর এবার ভেতর থেকে কোনো একটা মানুষ বের হলো না, বরং দরজার ভেতর থেকেই বের হলো একটা লম্বা ছায়া, যেখানে যার কোনো মুখ নেই, চোখ নেই। সে ছায়াটা ধীরে ধীরে স্টেশনের প্ল্যাটফর্মে হাঁটতে শুরু করলো, আর হঠাৎ সে থেমে গেল ক্যামেরার সামনে। আর ক্যামেরা তখনই হঠাৎ বন্ধ হয়ে যায়। পরদিন সকালে ভিডিও চেক করে সবাই হতভম্ব হয়ে যায়। শেষ ফ্রেমে শুধু একটাই লেখা দেখা যায়, যেখানে লেখা ছিল, পরের যাত্রী তুমি। এরপর থেকে স্টেশনের পুরনো কর্মচারীরা বলে যে কেউ রাত 2টার পর প্ল্যাটফর্মে দাঁড়ালে সে নাকি নিজের নাম শুনতে পায়। ট্রেনের ভিতর থেকে ডাক আসে, এবার ওঠো, এবার ওঠো। আর যেটা সবচেয়ে ভয়ঙ্কর, আজও কেউ নিশ্চিত না যে রাশেদ সত্যিই কি মারা গেছে, নাকি সে এখনো সেই ট্রেনে বন্দী হয়ে আছে। এই ঘটনার পর কমলাপুর রেলওয়ে স্টেশনের 7 নম্বর লাইনটা বন্ধ করে দেওয়া হয়। নাইট ডিউটিও কমিয়ে নিয়ে আসা হয়, আর ওই লাইনটা ডেড জোন হিসেবে চিহ্নিত করা হয়। কিন্তু মানুষ যতই এড়িয়ে চলুক, রাত 2:17 পর সত্যটা এখনো বদলায়নি। কিছুদিন পর এক নতুন নিরাপত্তারক্ষী যোগ দেয়। নাম ছিল নাসির। সে ছিল সাহসী, কিন্তু সে কখনোই কুসংস্কারগুলো মানত না। তার প্রথম রাতেই সহকর্মীরা তাকে সতর্ক করল, রাত 2টার পর 7 নম্বর লাইনের দিকে কখনো যেও না। নাসির হেসে বলল, গল্পে ভয় পেলে চাকরি করব কিভাবে ভাই। এভাবে সে হেসে উড়ে দিল। রাত তখন 2:17। চারদিকে নিস্তব্ধতা বিরাজমান। হঠাৎ দূর থেকে আবারও সেই শব্দ, ট্রেন আসছে, ট্রেন আসছে। নাসির ক্যামেরা মনিটরের দিকে তাকালো, আর ঠিক তখনই 7 নম্বর লাইনে আবারও সেই ট্রেন দেখা গেল। কিন্তু এবার একটা পার্থক্য ছিল, ট্রেনটা থামার পর দরজা নিচ থেকে খুলল না, বরং ভেতর থেকে একটা হাত বের হয়ে এলো, ধীরে ধীরে ঠান্ডা কালো হয়ে যাওয়া হাত। আর তারপর নাসিরের নিজের নাম শোনা গেল ট্রেনের ভেতর থেকে, নাসির। সে চমকে উঠল, কারণ সে নিশ্চিত ছিল ওখানে কোনো মানুষ থাকার কথা না। মনিটর ক্যামেরায় সে দেখল যে সে নিজেই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, কিন্তু তার পিছনে দাঁড়িয়ে আছে আরেকটা নাসির,
যার চোখ সম্পূর্ণ ফাঁকা, মুখটাও ছিল ফ্যাকাশে। হঠাৎ মনিটর ব্ল্যাক হয়ে গেল এবং তার পরের দিন নাসিরকে আর কোথাও খুঁজে পাওয়া যায়নি। শুধুমাত্র নাসিরের ইউনিফর্মটা পরেছিল 7 নং লাইনের পাশে। তার হাতে ছিল একটা পুরনো টিকিট, যেখানে লেখা ছিল শেষ যাত্রী গ্রহণ করা হয়েছে। আসসালামু আলাইকুম, আমি রূপম। আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি মূলত আমাদের বাসা কেন্দ্রিক। আমরা নিজেদের থাকার জন্য সাভারে কিছু পরিমাণ জমি কিনি। আমার আবু 5 তলা ফাউন্ডেশন দিয়ে 3 তলা বাড়ি কমপ্লিট করে আমরা স্থায়ীভাবে ওখানে বসবাস করা শুরু করি। ঘটনাটা মূলত আমাদের সবার সাথেই ঘটে। প্রথমে ঘটে আমার সাথে। আমরা বাড়িতে ওঠার পর কয়েক মাস ভালোই দিন কাটছিল। তবে একদিন রাতে আমি শুয়ে আছি, ঘুম আসবে আসবে এমন অবস্থা, হঠাৎ করেই একটা ক্যাচ ক্যাচ শব্দ হতে থাকে। জানালা বন্ধ হবার খোলার, জানালা বরাবর। আমার ঘুম ভেঙে গেলে আমি উঠে দেখি আমার জানালা একটা হাত। আসলে এটা হাতও না, কেমন একটা ধোঁয়াশে হাত, ধোঁয়াশাওয়ালা, ধোঁয়াটে আমার জানালার এই পাশ থেকে ও পাশে নখ দিয়ে আঁচড় মারতে মারতে যাচ্ছে। আর তার সেই নখের জন্যই জানালার থাই গ্লাস থেকে ক্যাচ ক্যাচ শব্দ আসছিল। আমি দেখার জন্য উঠি। যখন আমি জানালা দিয়ে দেখার চেষ্টা করি তখন মনে হলো একটা লাল আভা আমার ঘরের কার্নিশের উপরে এসে বসলো। ছোট্ট একটা আলো, একদম লাল দেখে মনে হয় যে ওই জায়গাটা কাভার করে রেখেছে একটা ডিম লাইটের মতো। আর তার চারপাশে চক্কর কাটছে 2টা অবয়ব। মনে হচ্ছে তারা সেই লাল আলোটাকে পাহারা দিচ্ছে। আর কেমন যেন একটা কুটকুট শব্দ আসছে, মনে হচ্ছে কোনো ইঁদুর জাতীয় কিছু আমার ঘরে প্রবেশ করে কিছু একটা খাচ্ছে। শব্দের সাথে সাথে সেই অবয়ব দেয় চক্কর দেখে আমি খুব ভয় পেয়ে যাই। আম্মাকে ডাকি, আমার পাশে ঘুমাতে বলি। সেদিন রাতের মতো আমি ঘুমিয়ে পড়লাম। আগের রাতে যেমন ইঁদুরের কুটকুট শব্দ হচ্ছিল, সেই শব্দটা পুনরায় হচ্ছে। গত রাতে ভয় পাওয়ার পর এই বিষয়টা আম্মাকে আমি বলিনি। আমি কোনোভাবে চোখ বন্ধ করে রাখছিলাম যাতে শব্দটা আমার কানে না এসে পৌঁছায়, আমাকে যেন নতুন করে আরো কিছু দেখতে না হয়। কিন্তু চোখ বন্ধ করে বেশিক্ষণ থাকতে পারছিলাম না। মনে হচ্ছিল আমার এখন ওঠা দরকার। এক পর্যায়ে আমি বিছানা ছেড়ে উঠলাম। আমার বিছানার সাথেই আবার একটা থাই গ্লাস আছে, জানালার থাই গ্লাস লাগানো। জানালা না খুলে আমি থাই গ্লাস দিয়ে দেখছিলাম। জানালা দিয়ে আবার আমাদের মেইন গেটটা দেখা যায়। গেটের সামনে এখানে আমি দেখলাম একটা অদৃশ্য কিছু। আমার পক্ষে এটা অদৃশ্য কিছুটা দেখি আমি, যেটা আমার পক্ষে মেনে নেওয়া দুঃখজনক ছিল। আগের দিন রাতে কার্নিশের উপর যে 2টা অবয়ব ছিল, সেই 2টা অবয়বই। তারা দুইজনই আমাদের মেইন গেটের ওখানে। তবে একজন শুয়ে আছে আর একজন ইটের ওপর। বাড়ি করার সময় কিছু ইট আর কংক্রিট ছিল যাতে রাস্তাটা শক্ত হয়, এই জন্য আমরা ফেলে রেখেছিলাম। সেই কংক্রিটের উপর একটা অবয়ব শুয়ে আছে আর একটা অবয়ব, ওর হাতে একটা বড় ইট। আমি যখন তাদের দিকে তাকাই, সেই মুহূর্তে সেই অবয়বটা কয়েক সেকেন্ডের মধ্যে এসে যেখানে দাঁড়িয়েছিল সেখানে শুয়ে থাকা অবয়বটার মাথার উপর জাস্ট একটা বাড়ি দিল। একটানা একসাথে অনেকগুলো বাড়ি দিতেই থাকলো। মনে হলো এটা মানুষের মাথা না, একেবারে সেই শুয়ে থাকা অবয়বটার মাথা থেতলে গেল। মনে হচ্ছে চারদিকে রক্ত ছিটিয়ে আছে। রাতের বেলায় যেটা দেখলাম একদম স্পষ্ট দেখলাম, একদম চোখের সামনে। আমি তখন ওদিন রাতে বেশ ভয় পেয়ে যাই। ভয় পাওয়ার পর আমি নিচে নেমে চিৎকার দিই। আম্মাকে ডাকি আর বলতে থেকে, আম্মা এরকম এরকম আমার ভয় করছে, তুমি গেটটা খোলো। আমরা ফ্যামিলি মেম্বার মোটামুটি 5 জন ছিলাম। আমার চিৎকার শুনে আমার আব্বা, আম্মা, আমার বড় ভাই গেট খুলে বের হয়। আমরা সকলে মিলে রুম থেকে বের হয়ে গেট খুলে লাইট দিয়ে চারপাশ দেখি। আমাদের এই দিকটা আবার অনেকটা ফাঁকা জায়গা, তাই রাতের বেলা চারদিকে ফাঁকা দেখলাম। আর সবকিছুই ঠিক আছে, একদম নর্মাল। আমার এমন অবস্থা দেখে আম্মা আব্বা বুঝছিল যে আমি অনেক ভয় পেয়েছি। সেদিন রাতে আম্মা আমার সাথে ঘুমালো। আম্মা সেদিন ফজরের নামাজের জন্য উঠেছে। আমি তখনও ঘুমে, আর আম্মা ফজরের নামাজের একটু আগে উঠেছে। তো আমাদের বাড়ির সামনে কিছু সবজি লাগানো আছে, বাগানের মতো আর কি। সেখানে একটা কল আছে। আম্মা দরজা খুলে সেখানে অজু করার জন্য যায়। আম্মা দেখে আমাদের বাড়ির পেছনে যে তেঁতুল গাছটা আছে সেখানে 2-3 জন লোক উঠে বসে আছে। আমাদের বাড়ির উচ্চতা থেকে তেঁতুল গাছের উচ্চতা অনেক বেশি। আমার আম্মা দেখে 2-3টা মানুষ যখন গাছে ওঠে, গাছ ধরে জোরে ঝাঁকা দিতে যেমন শব্দ হয়, খুব সজোরে সেখানে কেউ তেঁতুল গাছটা ঝাঁকি দিচ্ছে। আম্মা জোরে ডাক দিয়ে জিজ্ঞেস করে, কে রে? আম্মা চিন্তা করেছে আসলে কোনো চোর হয়তো বা কিছু একটা। আর চোর থাকাটা খুবই স্বাভাবিক, যেহেতু আমাদের বাড়িটা ফাঁকা জায়গা ছিল। যখন আম্মা জিজ্ঞেস করলো, কে কে, তখন কোনো উত্তর নাই। শুধু কয়েকটা সেকেন্ড ঝাঁকি দিয়েই সব স্টপ হয়ে গেল। আম্মা তাড়াতাড়ি কাজ শেষ করে ওনার রুমের ভেতর চলে যায়। ঘরে এসে ওনার নামাজ কালাম পড়লো। পরে সকালবেলা আমাকে জিজ্ঞাসা করলো, আমি সবকিছু বললাম। পরে আম্মা হয়তো বুঝলো যেহেতু ফাঁকা জায়গা অনেকদিন ধরে পড়া ছিল,
পরিত্যক্তই ছিল, প্লট করে বিক্রি করা হয়েছে। সেদিন দুপুরবেলা আমি আর আমার আম্মা এক কাজ করছিলাম। কাজ করার এক পর্যায়ে দুপুরবেলা আমাদের বাসায় দুইটা লোক আসে, একদম ভর দুপুরে দুইটা লোক আসে আমাদের বাসায়। এসে মেইন গেট ধরে দুইটা লোক ঠক ঠক শব্দ করে ডাক দেয়। আমার রুম থেকে বের হয়ে জিজ্ঞেস করে কি হয়েছে। পরে ওনারা বলে যে আমাদেরকে একটু পানি দেওয়া যাবে, আমরা অনেক দূর থেকে আসছি। আম্মা ভয় পাচ্ছিল, যেহেতু দিনের বেলা দুপুর টাইম, ভাবলো কে নাকি আসলো, ভাইয়াও বাসায় নেই, আব্বু বাসায় নেই। এই লোকগুলো এক পর্যায়ে বলতে থাকলো যে পৃষ্ঠাগুলো বাড়ির ভেতরে না রাখলে কি হতো না, এরকম যুবতী মেয়ে, আর এমন যুবতী মেয়ে নিয়ে কেউ কেউ এরকম জায়গায় আসে, দেখেন কি করবেন আপনারা, না হলে সামনে কিন্তু বিপদ আছে। আম্মা চেঁচিয়ে উঠলো, কিসের বিপদ, কে আপনারা কি বলছেন, কিসের পৃষ্ঠা, কিসের খাতা। আম্মার কথা না বাড়িয়ে বললো পানি খেলে খান, নাহলে চলে যান। ওনার কিছু না বলে হাসতে হাসতে চলে গেল। পরে আম্মা চিন্তা করলো, দুইটা মানুষ আসলো, কিসের কাগজের কথা বললো, কিসের পৃষ্ঠার কথা বললো। মেয়েটা রুমে এমন আজে বাজে জিনিস দেখে। আসলে আম্মা একটা বিষয় জানতো না, আমাদের বাসা করার পর আমার রুমে কয়েকটা ছবি আর কিছু সংকেত আঁকা কাগজ পেয়েছিলাম, যেগুলো দেখে মোটামুটি মনে হচ্ছিল এগুলা তাবিজ বা কোনো কিছু করা আগেই হয়েছিল। আর আমার রুমে আমি একদিন হঠাৎ করে সেই কাগজের ছবিগুলা পাই। আমি ভয় আর কাউকে দেখাই না, আমি আমার পড়ার ড্রয়ারে রেখে দিই। আম্মা আর এটা জানতো না, আমি যে আগে ছবি আর খাতা পৃষ্ঠা এসব দেখে বিষয় দেখেছি সেটা আম্মা জানতো না। যাই হোক, সেদিন সন্ধ্যাবেলা আমাদের বাড়ির পেছনে মন্ডলদের কবর বা সমাধিস্থল আছে, যেহেতু তারা হিন্দু ধর্মাবলম্বীর। ওই সমাধিটা হচ্ছে রাস্তার পাশে, পাকা রাস্তার এক পাশে ওই সমাধিটা জঙ্গলের মতো হয়ে আছে, অনেকদিন পরিষ্কার করা হয় না। তা আমার বড় ভাই সেদিন সন্ধ্যার দিকে সেই রাস্তা দিয়ে বাড়ি আসছিল। আমরা যেখানে জায়গা কিনেছি, সন্ধ্যা হলে সেই জায়গাটা একদম নীরব হয়ে ফাঁকা হয়ে যায়। ওর সাথে ফোন ছিল, তো সেই ফোনের লাইটটা ধরে বাড়ি আসছিল। যখন ওই সেই সমাধির রাস্তা ধরে আসলো, ঠিক তখনই ওর ফোনের লাইটটা জাস্ট অফ হয়ে যায়। লাইট জ্বালানো ছিল, তাছাড়া ওর ফোনে কোনো সমস্যা ছিল না যে হুট করে অফ হয়ে যাবে। নর্মাল চাইনিজ ফোন হলে হ্যাং করে, কিন্তু ওর ফোনটা এমনিতেই কখনো হ্যাং করে নাই, আর হ্যাং করার কথাও না। ভালো কোম্পানির ফোন ছিল, আইফোন ছিল। হুট করে ফোনটা বন্ধ হয়ে গেল। বন্ধ হওয়ার পরপরই ও ভীষণ ভয় পায়, আর তখনই খচখচ একটা শব্দ বাম পাশ থেকে ওর কানে আসে। সমাধিটার ওখান থেকে কেমন একটা শব্দ আসছিল, খসখস, মানে জঙ্গল পাড়ানোর সময় যেরকম শব্দ আসে এরকম। আর ওগুলো ইচ্ছা মতো চেঁচাতে শুরু করলো ওখান থেকে। আমাদের বাসাটা বেশি দূরে না। ভাই জোরে জোরে চিৎকার দিতে থাকলো। তাছাড়া ভাই আর একটা বিষয় লক্ষ্য করলো, কুকুরগুলো নর্মাল সাইজের, ওখানে একটা কুকুর আসে নর্মাল সাইজের থেকে খুব বেশি বড়। আমার ভাইয়ের তাড়ানোর চেষ্টা করলো, কিন্তু তাড়াতে না পারে জোরে চিৎকার দিয়ে আমাদের ডাকাডাকি করছিল। যখন এমন ভাবে ভাই আমাদের ডাকছিল, ঠিক তখনই ওর গায়ে কেউ গরুর গোবর ছুঁড়ে মারে। ওইদিকে অনেকেই গরু পালে, আর আমার ভাইয়ের শরীরে অনেকগুলো গোবর ছুঁড়ে মারলো, কে জানি। গোবরগুলো ছুঁড়ে মারার সাথে সাথে কুকুরগুলো উল্টো দিকে দৌড় দিল। সেই সাথে আমার ভাইও একটা দৌড় দেয়, দৌড় দিয়ে বাসার সামনে এসে অনেক জোরে জোরে গেট ধাক্কা দিতে থাকে। তা আমার গেট খোলার পর ভেতরে আসার পর আমার দেখা যায় সারা শরীরে গোবর দেওয়া। আমার জিজ্ঞেস করে গোবর করতে আসলো, তো ভাইয়া খুব অস্থির ফিল করছিল। ভাইয়া বলতে থাকে, আমার খুব ভয় লাগছে, আগে আমাকে পরিষ্কার করো, গোসল করার পর গোসল করবো। তো গোসল করার পর ভাইয়া আমাকে সবকিছু বলে। আমরা শুনে ভয় পেয়ে যাই। আম্মা বুঝলো যে আমার সাথেও ঘটনা ঘটছে, ভাইয়ার সাথেও ঘটলো। আম্মা আব্বুকে ফোন দিয়ে সব বললো, আর বললো বাসায় আসার সময় যেন হুজুরের সাথে দেখা করে আসে। আমার আব্বু আবার তখন বেশ অনেক রাত করে বাসায় আসে। আর আব্বু যখন বাসায় আসে, তখন এই দিকের মন্ডল পাড়ার আরো 2-3 জন ওনার সাথে আসে। এখানে হিন্দু পরিবার যারা আছে তারা অনেকেই রাত করে বাড়ি ফেরে, আর আসার সময় আব্বুর সাথে দেখা হয়ে যায়, আর ওনার সকলে মিলে একসাথে আসে। আমার আব্বুই মূলত সবার শেষে বাসায় আসে। আব্বু এসে বলে, তোমরা কি সব দেখছো, নাচ দেখছো? যাই হোক, আমি হুজুরের সাথে সব বলছি। হুজুর বলে যে কালকে ওদের নিয়ে যেতে, আমি তো সকালে কাজে চলে যাব, ওদেরকে নিয়ে গেলে হুজুর ওদেরকে ঝাড়ফুঁক করে দেবে। বাড়ির সবাই যেহেতু ঘটনা ঘটছে, তাই সন্ধ্যার সময় একটু নার্ভাসই ছিলাম। আমার বড় ভাই আমার পাশের রুমে থাকে। সেদিন রাতে ভাইয়া তার রুমে শুয়েছিল। আমাদের নিচে আবার 4টা রুম। একটা রুম হচ্ছে গেস্টদের জন্য রাখা, 2টা রুম সবসময় ব্যবহার করার জন্য, আর একটা হচ্ছে কিচেনের জন্য। আর বাকি যে রুমটা আছে সেটা আব্বুর কাছে কিছু কাজের জিনিসপত্র রাখা। তো ড্রয়িং রুমের মাঝখানে যে স্পেসটা ফাঁকা, ওখানে ডাইনিং টেবিলটা রাখা। অনেক রাতে আম্মা কাঁচা মাংসের গন্ধ পাচ্ছিল। ওদিন কাঁচা মাংস ফ্রিজ থেকে বের করলে যেমন ঠান্ডা একটা গন্ধ আসে, ঠিক এরকম একটা ঠান্ডা গন্ধ বেরোচ্ছিল। তা আম্মু আব্বুর রুমের যে সাথে ডাইনিং রুমটা আছে, তা আম্মু প্রথমে ওঠে। রুমে দরজা লাগানো ছিল না, পর্দা দেওয়া ছিল। আম্মু দেখে ফ্রিজের ডিপটা খোলা। আম্মু ভাবলো কি ব্যাপার, ফ্রিজের ডিপ খোলা কেন? আম্মু ভাবছে আমরা আবার কিছু কিনলাম কিনা বা নিলাম কিনা। আমার আবার একটা পছন্দের জিনিস হচ্ছে, আমি খুব আইসক্রিম পছন্দ করি। বাসায় সবসময় আব্বু আইসক্রিম রাখার চেষ্টা করে। তা আম্মু ভাবলো আমি আইসক্রিম খেলাম কিনা, যার জন্য হয়তো আমি ভুলে ফ্রিজের দরজা খুলে রেখেছি।
আম্মু গিয়ে দেখার চেষ্টা করে এরকম কাঁচা মাংসের গন্ধ ফ্রিজ থেকে আসছে কেন। আম্মু ভাবলো হয়তো ফ্রিজটা ভালোভাবে লাগানো হয় নাই, যার জন্য এমন গন্ধটা আসছে। আম্মা ফ্রিজের কাছে গেল দরজাটা লাগিয়ে দেওয়ার জন্য। উনি গিয়ে দেখে ফ্রিজের সাইডে যে ফাঁকা জায়গাটা, ওখানে কিছু একটা বসা, আর সেটার মাথার উপর আরেকজন বসা। একজনের কাঁধের উপর একজন উঠে বসলে যেরকম, ওখানে প্রথমজন ওনার উপরে কাঁধে আরেকজন বসা, আর হাতে একটা পলিথিন। হয়তো আমাদের ফ্রিজের ভিতর থেকে কোনো মাছ বা মাংস নিয়েছে, আম্মা সঠিক দেখেনি। একজন বসে আছে আর একজন সেই পলিথিনে হাত ঢুকিয়ে খাচ্ছে। একজন খাচ্ছে, একজন কি যেন দিচ্ছে। এরকম অদ্ভুত ব্যাপার দেখে আম্মা চোর চোর বলে চিৎকার দেওয়া শুরু করে। আম্মুর চিৎকার দেখে দুইটা অভাব জাস্ট মুহূর্তের মধ্যে যেগুলো হাত দিয়েছিল সেগুলো ফেলে জানালা ভেদ করে বের হয়ে গেল। মনে হলো জাস্ট কোনো বাতাস দৌড় দিয়ে আম্মুকে পাস করে চলে গেল। আম্মুর চিল্লানো শুনে আব্বু আসলো, এসে লাইট জ্বালালো। জ্বালানোর পর আমরা আসলাম। আমরা আসার পর দেখতে পাই আমাদের মাছের একটা প্যাকেট ছিল, যেটা আব্বু কয়েকদিন আগে 2-3 দিন হবে, শীতকাল ছিল, আমাদের এখানে মেলা হচ্ছিল। ওই মেলা থেকে আব্বু কিছু বোয়াল মাছ নিয়ে আসছিল। ওই মাছগুলো আম্মা পিস পিস করে রেখেছিল, ওগুলাই ওরা জাস্ট অর্ধেক খেয়েছে। এটা আব্বুকে দেখানোর পর আব্বু বেশ ভয় পায়। ওই দিন আমরা কেউ আলাদা ঘুমাই না, ভাইয়াও অনেক ভয় পাচ্ছিল। তাই ভাইয়া আব্বুর সাথে ঘুমায় আর আমি আম্মুর সাথে ঘুমাই। ওই ঘটনা ঘটার পর আমরা সবাই যার যার মতো করে ঘুমিয়ে যাই। সেদিন ফজর নামাজের আগে আমাদের বাড়ির গেটে এত জোরে জোরে সাউন্ড করা হচ্ছিল যেন কেউ গেট রাগ নিয়ে ধাক্কা দিলে যেমন শব্দ হয় ওরকম ভাবে শব্দ হচ্ছে। আব্বু আর ভাইয়া যেহেতু নিচ তলায় শুয়েছিল, তারা দুইজনই বের হয়। বের হয়ে আমাদের যে গেটের লকটা ছিল সেই লকটা দিয়ে উকি দিয়ে দেখার চেষ্টা করে আসলে কে ওখানে। আর তাছাড়া ভেতর থেকে কয়েকবার বলা হয়েছে কেউ কোনো সারা শব্দ করেনি। তাই আব্বু যখন গেট দিয়ে তাকায় দেখার জন্য, তখন আব্বু দেখে সেই গেটের লক দিয়ে কেউ একজন আব্বুর দিকে তাকিয়ে আছে। আব্বু আর ভাইয়া দেখলো তেঁতুল গাছটা যেখানে বসে আছে সেখানে দুজন বসে বসে হাঁটছে। তো আমরা যেরকম শেপ দেখেছি ঠিক ওরকম দুজন বসে বসে খুব শব্দ করে হাসাহাসি করছে। যে শব্দ শুনে আমার আব্বুর অলরেডি বুকে ব্যথা শুরু হয়ে যায়। আমার আব্বু এখানে স্ট্রোক করে বসে। স্ট্রোক করার পরে ভাইয়া যখন জোরে চিৎকার দেয় তখন আমরা নিচে নেমে আসি। আমরা নিচে আসার পর ফজরের আজান হয়ে যায়। এর মধ্যে আমার আব্বু বুকের ব্যথায় অনেক কাঁদতে থাকে, মানে হার্ট অ্যাটাক করে। আমরা স্থানীয় এক মেডিকেলে নিয়ে যাই। নেওয়ার পর ওখানে ডক্টর বলে আমার আব্বু একটা ছোট্ট মাইনর অ্যাটাক করেছে হার্টের। তারপর ভালোই ইনজুরি হয়, ডক্টর ট্রিটমেন্ট করে। 2 দিন পর আমার আব্বু হাসপাতাল থেকে বাসায় আসে। হাসপাতাল থেকে বাসায় আসার পর আমার হুজুরকে সবকিছু জানাই। পরে হুজুর বাসায় নিয়ে আসি। আনার পর হুজুর বললে একটা মিলাদ দেন, যেহেতু নতুন বাড়ি করেছেন। পরে আমরা ভাবলাম যে আসলে ঠিকই তো, নতুন বাড়ি করেছে তো আমাদের এখানে তো মিলাদ দেওয়া হয়নি, দোয়া পড়া হয়নি। বাড়ি করার শুরুতে দিয়েছিলাম, ওঠার পরে তো আর দেওয়া হয়নি। পরে পুরো বাসাটা পরিষ্কার করে আমরা মিলাদ দিলাম। পরের দিন আমার আব্বু মোটামুটি সুস্থ। সেদিন হুজুর যাওয়ার সময় বললো যে আমি এখন যাচ্ছি, যাওয়ার সময় গেটে কিছু একটা দিয়ে যাব। উনি আসলে গেটের বাইরে কোনো একটা কাগজ ঝুলিয়ে দিয়ে গেছিল কিছু একটা লিখে। সেটা দিয়ে যাওয়ার পর সেদিন রাতে আমরা খাওয়া দাওয়ার পর তেমন রাতও না, 12টা কি 12:30 বাজে হয়তো, এই এলাকায় আসার পর আমরা তেমন রাত জাগতাম না। আমাদের একটু তাড়াতাড়ি ঘুমানো হয়। আর চারপাশটা যেহেতু নিস্তব্ধ তাই রাত তেমন জাগা হয় না। আমরা 12টা কি 12:30 বাজে, আমরা সকলে সজাগ, সবাই কথা বলছিলাম। এর মধ্যে বাইরে প্রচন্ড ঝড় বাতাস শুরু হয়। আমরা সবাই সবার মুখের দিকে তাকালাম। এত রাতের ঝড় তুফান কোত্থেকে আসবে, তাও এই শীতের মধ্যে? আর ঠান্ডার মধ্যে তো ঝড় তুফান আসার প্রশ্নই আসে না। মনে হচ্ছে বালুর বা মাটির ঝড় হচ্ছে। আমার রুমের যে ব্যালকনি ছিল সেই ব্যালকনি দিয়ে ভাইয়া চারপাশে তাকায়। এত ঘটনা ঘটার পর ভাইয়া আর একা সাহসে কুলে না নিচে যাওয়ার জন্য। ব্যালকনি দিয়ে দেখার চেষ্টা করলাম, দেখলাম গাছগুলোতে মনে হচ্ছে কতগুলো বাদুর ঝুলে আছে। তবে বাদুরের সাইজগুলো দেখে মনে হচ্ছে বানরের মতো। প্রত্যেকটা বাঁশ ঝাড়ের ভিতরে এমন ভাবে বাদুর ঝুলে আছে, আর ওগুলো এত জোরে নাড়াচাড়া করছে মনে হচ্ছে একটার একটার সাথে বাড়ি খাচ্ছে। আর আমরা 4 জনই দেখলাম। এটা দেখার পর তো আমাদের ভয় অবস্থা খারাপ। এটা দেখার পর সবাই আতঙ্কে। আশেপাশে 2-1 জনকে কল করা হলে তারা রেসপন্স করলো না, আর এত রাতে কেউ আসতেও চাচ্ছিল না। আমাদের আশেপাশে তেমন প্রতিবেশীও নেই। আমাদের বাসার পাশে একটাই প্রতিবেশী, একটু অন্যরকম, বলতে গেলে হিংসুটে টাইপের। আমরা তখন সেই অবস্থায় কি করব, কি করা উচিত কোনো কিছু বুঝতে না পেরে জোরে জোরে সাউন্ড বক্সে সূরা ছেড়ে দিই, আর দোয়া যা পারি আমরা পড়তে শুরু করি। আধা ঘন্টা 40 মিনিট যাওয়ার পর সবকিছু থেমে যায়। সেদিনের মতো আমরা ঘুমাই। সেদিন আমি স্বপ্নে দেখি একজন আমাদের বাড়ির পেছনের গাছটা দিয়ে আমাদের যে দোতলার ব্যালকনি আছে সেখানে জাস্ট বেবে নামছে। যেই নেমে ব্যালকনির ফ্লোরটা সে পা রাখে, অমনি ফ্লোরে পা দেওয়ার সাথে সাথে কেমন যেন ঘরটা হয়ে গেল। মনে হলো সেই অবয়বটার পা গরম কিছুর সাথে ছ্যাঁকা খেলে যেমন ধোঁয়ার মতো উঠে, ঠিক আমাদের ব্যালকনির ফ্লোর থেকে তখন গরম ধোঁয়া উঠছে। আর আমাকে স্বপ্নে বলছে যে এটার ফল তুই পাবি, এটার ফল তুই পাবি। এভাবে কথাটা 3 বার বললো আমাকে। পরে দেখলাম সেই অবয়বটা যেভাবে একটা গাছের ডাল ধরে নিচে নেমে এসছে ঠিক সেইভাবে উপর উঠে গেছে। আমি অনেক ভয় পাই। আমি আম্মাকে ডাকি আর বলি, আম্মা
আমি এমন এমন দেখলাম। আমা উঠে ভাইয়াকে আর আব্বুকে ডাক দেয়। সকালে সবাই আসলো এবং আমি একা বেলকনিতে যাওয়ারই সাহস পাচ্ছিলাম না। আমরা সকলে বেলকনিতে পরপরই দেখলাম ওখানে দুইটা পায়ের ছাপ, কিন্তু পায়ের ছাপগুলা উল্টা। একটা মানুষ যেমন গোড়ালিটা একদিকে, পায়ের পাতাটা আরেক দিকে, ঠিক সেরকম। অদ্ভুত বিষয় হচ্ছে সে অবয়বটা 4টা করে আঙুল ছিল। সবগুলো এতটাই বড় ছিল যে কোনো কুকুর বা বিড়ালের ছাপ ভাববো এমন কোনো উপায় নেই। ওইটা কিসের ছাপ ছিল তা আমরা আজও বুঝতে পারিনি। আমার ভাইয়া ছবিও তুলেছিল, কিন্তু আনফর্চুনেটলি আমার ভাইয়ের ফোনটা নষ্ট হয়ে যায়। সেই পায়ের ছাপগুলো দেখে মনে হচ্ছিল পাটা খুব গরম ছিল। পা দেওয়ার পরপরই তার পায়ের যে পোর্শনের চামড়াটা ছিল সেইখানে চামড়াটা লেগেও আছে। এত তাপ ছিল আর তার পাটা পুড়ে সেখানে চামড়াটা লেগে গেছে। কোনো কিছু ছ্যাঁকা খেলে বা পুড়ে গেলে আমাদের চামড়াটা যেমন ঝলসে গিয়ে লেগে থাকে, ঠিক ওরকমই দেখা যাচ্ছিল। আর সবচেয়ে আশ্চর্য লাগে এই বিষয়টাতে, সেটা ছিল যে আমার পায়ের ছাপের সাথে কিছু মাটিও ছিল সেখানে। মাটির ব্যাপারটা আসলে বুঝতে পারিনি। যাই হোক, ওই দিন রাতে এরকমটাই হলো। সকালে আমরা আবার হুজুরের কাছে যাই। ওর হুজুর বলে যে বাসাটা যেহেতু নতুন করেছেন আর এটা যেহেতু আগে পরিত্যক্ত ছিল, টুকটাক সমস্যা থাকতে পারে। আপনারা এক কাজ করেন, বাসাটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন, দোয়া দুরুদ ইবাদত বেশি বেশি করেন, টুকটাক এসব বিষয়ে পাত্তা দিয়েন না। এরপরে যদি প্রবলেম হয় তাহলে কিছু পানি পড়া নেন আর পানিটা ঘরে সকাল সন্ধ্যা ছিটিয়ে দিন। ওইটা সম্ভবত পড়া পানি বা স্বর্ণ রূপা দিয়ে ভিজানো পানি ছিল। সেদিন হুজুর থেকে বাসায় আসার পরে আমরা প্রতিদিন নিয়ম করে সেটা ছিটানো শুরু করলাম। এরপর থেকে লাস্ট 2 মাস যে ঘটনা ঘটছে, আমি আর ওই জিনিসটা স্বপ্ন দেখি না। তবে মাঝে মাঝে আম্মা ওই জিনিসটা স্বপ্নে দেখে যে কেউ একজন বসেছিল, মানে কেউ একজন এসে বলছে যে কয়দিন বাধা দিয়ে রাখবি, এখানে তো আমাদের রাজত্ব, এখান থেকে চলে যা, কেন আসছিস এখানে মরার জন্য। তো এরকম হুমকি দামকি স্বপ্নে দিচ্ছিল। আম্মা এসব দেখতে দেখতে মোটামুটি অভ্যস্ত হয়ে গেল। মূলত এখানে যে সমস্যাটা হয়, ধরেন আমি গোসল করতে গেছি, আমি কাপড় নিয়ে ঢুকছি, আমার মনে আছে আমি আমার কাপড় বেসিনের উপর রেখে গেছি, কিন্তু হঠাৎ করে দেখি আমার কাপড় নাই। সব জায়গায় খুঁজি কিন্তু কোথাও পাই না। পরে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি কাপড় ফ্লোরে পড়ে আছে, নয়তো ব্যালকনি থেকে নিচে পড়ে আছে। আবার এমন হয় গোসল করার জন্য আমি মাত্র সাবানটা খুলে আনলাম, সেই সাবানটা আর নাই। তবে মেইনলি যাই ঘটুক না কেন বিষয় একই কমন থাকে, সেটা হচ্ছে মাটি। সেটা কোনো অবস্থায় থাকবেই, যে কোনো অবস্থায় যেভাবেই হোক থাকবে। একদিন রাতে ভাইয়া খেতে বসছে, রাতের বেলা মুভি দেখছে আর নিজের রুমে বসে খাচ্ছে। সেদিন সম্ভবত ওই দিন বাসায় মুরগি রান্না করা হয়েছিল। ভাইয়ার মুরগির গোশত খাওয়া শেষ, হাড্ডি চাবাচ্ছে। ঠিক ওই সময় মনে হলো যে হাড্ডির ভেতর থেকে মাটি মাটি কিছু একটা বের হয়ে আসছে আর মাটি মাটি ফ্লেভার পাচ্ছে। ভাইয়া মুখ থেকে হাড়টা বের করে দেখে মূলত হাড্ডির ভেতর যে লাল মজ্জাটা থাকে ওইটার বদলে সেখানে মাটি, জাস্ট মাটি আর কিচ্ছু না। ওইটা দেখে ভাইয়া বমি করে দেয়। পরে ক্লিন টিন করে। আমার আম্মু আব্বু ওই দিন বাসায় ছিল না, ওইটা আরেকদিনের ঘটনা। ওনারা ওই দিন মার্কেটে নেট কিনতে গিয়েছিল। আমাদের বাসার সামনে যে বাগানটা ছিল সেই বাগানের ভেতর নেট দিয়ে ঘেরা দেওয়ার জন্য। তা ওই দিন আমি আর ভাইয়া বাসায় ছিলাম। আমি দোতলা থেকে নিচে গিয়ে কাজ করছি, সম্ভবত কিছুটা রান্না করছিলাম। মনে হলো কেউ একজন চুলার যে গেটটা, সেই গেটের বাইরে থেকে একবার আসছে একবার যাচ্ছে। মনে হচ্ছে তার শরীর থেকে জুর করে মাটি পড়ছে। আমি বিষয়টা কয়েকবার পাত্তা না দেওয়ার চেষ্টা করলাম। আর তাছাড়া একটা জিনিস দেখবেন, আমরা যে বিষয়টাকে বেশি ইগনোর করতে চাই সেদিকেই আমাদের চোখটা বেশি চায়, আমাদের আগ্রহ বাড়তে থাকে। আমরা নিজেদের ধরে রাখতে পারি না। পরে আমি নিজেকে ধরে রাখতে না পেরে বের হই। আমি দেখি একদম বাচ্চারা খেলাধুলা করলে মাটি শরীরে লাগিয়ে আসলে শরীর থেকে মাটি যেভাবে ফ্লোরে দৌড়ালে যেরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকে, ঠিক একইভাবে মাটি চারিপাশে সামনে ঘরের গেটের সামনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ভাইয়া এই বিষয়টাকে ফানি হিসেবে নিয়ে বলল যে আমরা কয়দিন পরে মাটি বাবা হয়ে যাব, দেখবি কিছুদিন পর থেকে আমাদের কাছে মানুষ মাটি পরা নিতে আসবে, চারিদিকে আমাদের জয় জয়কার। ওই দিন ভাইয়া অনেক দুষ্টামি করে। ঠিক সেদিন রাতে যে ভয়ানক ঘটনা ঘটে ভাইয়ার সাথে, তাহলে ভাইয়া নিজের ঘরে ঘুমাচ্ছিল। ঘুমানোর এক পর্যায়ে ভাইয়ার চোখে ভাইয়া মনে হলো কেউ ওনার বুকের উপর বসছে, মুখ চেপে ধরেছে। ভাইয়া ছটফট করতে থাকে, চোখ মেলে দেখে একজন অবয়ব ধরানো আর আরেকজন বুকের উপর বসে আছে, আর ওর মুখের ভিতর কিছু একটা দিয়ে চেপে ধরেছে, যেটা খুব শক্ত না আবার খুব নরমও না, খুব ধস্তাধস্তি করে ওর সাথে। এক পর্যায়ে আমি কি মনে করে ওর ঘরে নক করি। নক করার সাথে সাথে ভাইয়া দেখে সেই দুজন অবয়ব জাস্ট উঠে জানালা দিয়ে লাফ দিয়ে চলে গেল। ভাইয়া বিছানা হুড়মুড়িয়ে ওঠে, ওর নিঃশ্বাস আটকে যাওয়ার মতো অবস্থা ছিল। কোন রকম দরজা খুলে দেয়। তখন আমি দেখি ওর মুখ ভর্তি শুধু মাটি আর কিচ্ছু না, শুকনা মাটি, কোনো ভেজা মাটি না। এইগুলো এখন প্রতিনিয়ত আমাদের বাসায় হচ্ছিল। তবে কখনো কখনো দেখা যায় আমাদের রান্না করার চামচ পাওয়া যাচ্ছে না, কোনো প্লেট চিট করে রেখে আসছে, ওইটা একটু পর গিয়ে দেখি উবুত করে রাখা। আবার কখনো মনে হয় বালুর ঝড় হচ্ছে, মনে হয় আমাদের ঘরের উপর থেকে জুর করে মাটি পড়ছে সিলিং থেকে। আবার দেখা যায় একটা অবয়ব ধরনের কিছু একটা হেঁটে যাচ্ছে,
তার শরীর থেকে মাটি বালির মতো ঝুরঝুর করে পড়ছে। অনেক সময় আমরা সিনেমাতে যেমনটা দেখি মানুষ হুট করে দাঁড়ানো অবস্থা থেকে বালুর মতো ঝরে পড়ে যায়, ঠিক তেমনি আমার চোখের সামনে বালি হয়ে ঝরে যাচ্ছে। তবে সবকিছুর মধ্যে এই মাটির সমস্যাটাই বেশি। এখন হুজুর আমাদের পানি পড়া দিচ্ছে, ওটা কোনো কাজ হচ্ছে না। আমাদের বাসার এখানে একটা মাজার আছে, ওখানে একটা লোক আছে, উনি বলেছে কয়েকদিন পর আসবে, উনি আসলে দেখা যাক কি হয়। যেহেতু এটা আমাদের বাসার চলমান একটি ঘটনা, তাই না সামনে আমাদের জন্য কি অপেক্ষা করছে। ডিয়ার লিসেনার, আমি সরাসরি চলে যাব আরেকটি ঘটনার মধ্যে। আশা করি এই ঘটনাটি সকলের কাছে ভালো লাগবে। এই ঘটনাটি একটি মাছ ধরার ঘটনা, আর এই ঘটনাটি ঘটে আমার এক চাচার সাথে। আমার চাচার খুবই কিন্তু মাছ ধরার নেশা ছিল। তো তিনি একদিন শিক্ষা পেয়ে তখন থেকে আর মাছ ধরেন না। তো আমি সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমি যেভাবে ঘটনাটি জানি ঠিক সেভাবে বলার চেষ্টা করতেছি। আমাদের এলাকার এক চাচা, তিনি মাছ খুবই ধরতেন। তিনি মাছ ধরে বিক্রি করতেন এবং নিজে খাইতেন। মাছ ধরে বিক্রি করে তার সংসার চালাইতেন। তিনি এইভাবে অনেক দিন ধরে দিন পার করতেছেন। একদিন রাত 12টার পরে তিনি মাছ ধরতে যাবেন ঝাঁকি জাল এবং একটি লাইট নিয়ে। তো তিনি মাছ ধরতে গেলেন। যাওয়ার পরে নদীর মধ্যে গিয়ে একটা নৌকার মধ্যে উঠলেন। নৌকায় ওঠে যেখানে আর কি মাছ বেশি পাওয়া যায় ঠিক সেই জায়গায় গেলেন। ওই জায়গাটি যাওয়ার পর সেখানে ওই ঝাঁকি জালটা ফেলাইলেন। ফেলানোর পর ঝাঁকি জালটা উপরে ওঠানোর চেষ্টা করতেছেন। ঠিক সেই সময় উনি দেখতে পাচ্তেছেন ঝাঁকি জালটা অনেক ভারী, মানে সহজে আসতেছে না। তখন তিনি খুবই খুশি, কেননা অনেক ভারী, হয়তোবা অনেকগুলো মাছ আটকিছে, নয়তো বড় মাছ আটকিছে। তো তিনি এই ভেবে উনি একদম হাসি খুশি। যখন ওই জালটি টেনে উপরে ওঠালো, ঠিক সেই সময় উনি দেখতে পারল যে কয়েকটি মাছ এবং ওর সাথে একটি বাক্স। তিনি দেখে মানে খুশি হচ্ছেন এবং ভয়ও পাচ্ছেন। এত রাতে একটি বাক্স তিনি পাইলেন, তিনি কিভাবে খুলবেন? যদি খোলার পর যদি কোনো কিছু ভয়ানক ঘটনা ঘটে। তো তিনি একটি ভেবে দেখলেন। ভেবে দেখার পর তিনি তারপর ওই বাক্সটা খুললেন। খোলার পর তিনি দেখতে পারলেন যে একটি সোনার আংটি এবং আরেকটি বই। এতগুলো পানির মধ্যে বইটা কোনোভাবেই নষ্ট হয়নি এবং বইটা একদম শুকনা। তিনি এই জিনিসটা দেখে একটু ভয় পাওয়া শুরু করলো। তিনি ভাবতে শুরু করলো যে এই আংটিটা নিব কি না। তখন যেহেতু ওনার সংসার চালাইতে খুবই কষ্ট হয়, তিনি মনে মনে ভাবলেন যে যতই কষ্ট হোক না কেন, কি ঘটুক, আমি এই আংটিটা নিয়ে ছাড়ব। তো উনি মাছ মারা বাদ দিয়ে সেই আংটিটা নিয়ে বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে তিনি ওই আংটিটা রেখে ঘুমাইছিলেন। ঘুম থেকে উঠে সেই আংটিটা যেখানে রেখেছিল ঠিক সেই জায়গায় দেখে নাই। আংটিটা বালিশের নিচে, মানে খোঁজার পর তিনি দেখতে পায় বালিশের নিচে আংটিটা পড়ে আছে, যেখানে তিনি আর কি ঘুমাইছিলেন। তো এই আংটিটা তিনি আবারও রেখে দিলেন ওনার একটি ভালো জায়গার মধ্যে, যাতে এই আংটিটা কেউ না দেখে। তো উনি ভাবতে শুরু করলো যে এই আংটিটা তিনি পরে বেড়াবেন নাকি বিক্রি করে দেবেন। যদি ওই আংটিটা তিনি বিক্রি করেন তাহলে অনেক টাকা পাবেন, আর যদি ব্যবহার করেন এলাকার মানুষ অনেকেই দেখে জিজ্ঞেস করবে যে এই আংটি তুমি কোথায় পাইছো, তখন উনি কি জবাব দেবে। তো উনি ডিসিশন নিল যে আমি এই আংটিটা বিক্রি করব। তো তখন উনি ওই আংটিটা নিয়ে একটি দোকানে যায়, সেই দোকানে যেয়ে ওই আংটিটা বিক্রি করার পর তিনি প্রতিদিন রাতে স্বপ্ন দেখা শুরু করে যে আংটি তুই কেন বিক্রি করলি, এই আংটির জন্য তো জীবন দিতে হবে। বিভিন্ন ধরনের স্বপ্ন দেখা শুরু করলো আর কি। তো উনি ভয় পেয়ে একটি কবিরাজের বাড়িতে যায়। কবিরাজকে সব কিছু খুলে বলে এবং সেই কবিরাজ ওই আমার চাচাকে বলে যে আপনি খুবই একটা বড় একটা ভুল করে ফেলছেন। এই আংটিটা
একটা জিন আপনাকে পছন্দ করে দিয়েছে, আপনার অনেক অভাব, তাই একটি আংটি আপনাকে উপহার হিসেবে দিয়েছে, এর সাথে আরও অনেক কিছু পাইতেন, কিন্তু আপনি এটা রাখতে না পারে সেই আংটিটা বিক্রি করে দিলেন। তো তিনি একদম ভেঙে পড়ে গেলেন সেখানে, যে একটা আংটি পেলাম সেটা আবার বিক্রি করে দিলাম, আবার স্বপ্ন দেখাচ্ছে আমাকে জীবন দিতে হবে। তো তিনি খুবই চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি সেখান থেকে এসে যেই দোকানে বিক্রি করছিলেন আংটিটা, ঠিক সেই জায়গায় গেলেন আবার আংটিটা ফেরত নেওয়ার জন্য। তো ওই দোকানে যাওয়ার পর দেখে সেই আংটিটা আর ওই দোকানে নাই, ওনারা আরেক জায়গায় বিক্রি করে ফেলছে। তো তিনি কি আর করবেন, মন খারাপ করে বাড়িতে চলে আসেন। বাড়িতে চলে আসার পর তিনি ভাবা শুরু করলেন যে এখন কি হবে। তিনি সেদিন রাতে ঘুমাইলেন, ঘুমানোর পর তিনি সেদিনও স্বপ্ন দেখলেন যে তাকে জীবন দিতে হবে আংটি যদি ফেরত না নিয়ে আসে। তো এইভাবে যখন তিনি একের পর এক স্বপ্ন দেখতেছেন, হঠাৎ করে ওনার টিনের চালে কিছু একটা ঢেল মারে, বাহিরে বাচ্চার কান্নার আওয়াজ আসে, বিভিন্ন রকম। তো আস্তে আস্তে এই বিষয়গুলো যতই দিন যাচ্ছে ততই বাড়তেছে। তারপর আশেপাশে একটি মসজিদ আসলো, সেই মসজিদের হুজুরের সাথে আমার চাচা শেয়ার করেন। তো সেই হুজুর বলেন যে এটা কোনো সমস্যা নাই, এটা সরানো যাবে। তখন উনি করছে কি, কয় ঠিক আছে সরাই দেন তাহলে। তখন ওই হুজুর আবার জিন সরাইতে পারে, কাউকে যদি কারো উপর যদি ভর করে। তো হুজুর আবার ওই লোকের উপর যে জিনটা ভর গেছিল, সেই ভর করা জিনটা ওই হুজুর আবার সরাই দিল। তো পানি পড়া কিছু নিয়ে যা ওনার বাড়িতে রাখলো এবং বাড়ির আশেপাশে ছিটাই দিল। এইভাবে যখন সব কিছু দিয়ে দিল, তারপর আর কি ওনার সঙ্গে আর কোনো স্বপ্ন দেখায় না, কোনো সমস্যা ছিল না। কিন্তু উনি মাছ ধরার জন্য যে যাবে সেই সাহসটা পায় না। তো উনি যেহেতু ওনার পেশা মাছ ধরে বিক্রি করে তার সংসার চালানো, তো উনি একদিন সাহস করে মাছ ধরতে গিয়েছিলেন। তো মাছ ধরতে গিয়ে ওনার সাথে কয়েকটি ঘটনা ঘটে। ওই নৌকার মধ্যে যে মাছগুলো ধরে ধরে নৌকার মধ্যে রাখছিল, তিনি মাছ সর্বশেষ অনেকগুলো মাছ পেয়েছে, উনি এটা জানে, কেননা তিনি নিজেই মাছ ধরে ধরে নৌকার মধ্যে রাখছেন। যখন তিনি বাড়িতে ফিরে আসবেন ঠিক সেই সময় নৌকার মধ্যে দেখে মাছ নাই। এই মাছ গেল কোথায়? উনি তো অবাক, একটা মাছও নাই। উনি সেদিন বাড়িতে আসার পরে ওই হুজুরের সাথে আবারও এই বিষয়টা শেয়ার করে যে আমি মাছ ধরতে গেলাম, মাছ অনেকগুলো ধরলাম, অথচ আসার সময় আমি মাছগুলো আর পেলাম না, মাছগুলো নাই, নৌকার মধ্যেই নাই। তো হুজুর বলতেছে যে আপনি কয়েকটা দিন মাছ ধরতে যাইয়েন না, বিষয়টা আগে স্বাভাবিক হোক, তারপর থেকে আবার যাইয়েন। তো আমার চাচার কাছে আমি এই ঘটনাটি শুনেছিলাম। আশা করি এই ঘটনাটি সকলের কাছে ভালো লেগেছে। আপনারা যারা প্রতিনিয়ত বাছাই করা ভয়ানক ঘটনা শুনতে চান, তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এই চ্যানেলে আপনারা বাছাই করা ভয়ানক ঘটনাগুলো শুনতে পাবেন। আপনারা চাইলে আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা এবং আশেপাশে কোনো ঘটনা ঘটে যাওয়া সেই ঘটনাগুলো যদি শেয়ার করতে চান, অবশ্যই আমাকে পাঠিয়ে দেবেন। আমি পরবর্তী এপিসোডে সেই ঘটনাটি তুলে ধরার চেষ্টা করব। তবে আজকের এপিসোডে আপনারা যে ঘটনাগুলো শুনতে পারলেন, প্রত্যেকটা ঘটনা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। তো সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।